আসসালামু আলাইকুম, তোমাদের প্রত্যেককে স্বাগতম আমার চ্যানেল ইজি আইসিটি স্কুলে, অর্থাৎ সবথেকে সহজ এইখানে। আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ বাইজিদ, এবং আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা হলো অধ্যায় 5-এর 23 নম্বর ক্লাস। এবং আজকের টপিকে আমরা অ্যারে সম্পর্কে আরেকটু বেশি করে জানবো। এবং আরেকটা জিনিস আমি তোমাকে বলতে চাই যে আজকের টপিকটা অ্যারেটা মোটামুটিভাবে কমপ্লিট হয়ে যাবে, তারপরে যে টুকটাক বাকি ওইটা আমরা পরবর্তীতে বোর্ড কোশ্চেন সলভ করার সময় ওইখানে আরও জানতে পারবো। সো কোনো প্রকার মাথায় প্যানিক নিও না। একটা জিনিস মাথায় রাখো, সেটা হলো যে আমি আগে কিছু জিনিস বলে দিই যে আজকে আমরা অধ্যায়টা মোটামুটি সামগ্রিকভাবে শেষ হয়ে যাবে অধ্যায়ের। আমি যে এই বৃহৎ আলোচনা দিতেছিলাম, এখন তুমি বইটা ধরলে দেখবে যে মোটামুটি সকল কিছু সম্পর্কেই, যেগুলো সম্পর্কে তোমার জানা দরকার বোর্ড এবং তোমার কলেজ লাইফের সাপেক্ষে এবং বেসিক জানার সাপেক্ষে, সেগুলো সবগুলোই দেখবা যে আমি সম্পূর্ণভাবে সুন্দরভাবে, অর্থাৎ যতটুকু সর্বোচ্চ দেওয়া যায় ওইভাবে আলোচনা করা হয়েছে। তো এরপরেও যদি কোনো কিছু প্রয়োজন মনে হয় যে তোমাদের জন্য দিতে হবে, তাহলে অবশ্যই আমি ওখানে কৃপণতা করবো না। তুমি জানো যে ওইটারও ভিডিও তুমি এখানে সংযোজন পাবা। তবে আমি আজকে বলতে পারি যে মোটামুটিভাবে আমাদের অধ্যায়টা শেষ করলাম এবং আগামী ক্লাস থেকে আমরা বোর্ড কোশ্চেন শুরু করব। ওকে। আর একটা জিনিস আমি তোমাকে বলে রাখতে চাই, সেটা হলো যে আজকে টপিকে আমরা অ্যারের পার্ট 2 অ্যারে সম্পর্কে আরেকটু জানবো, তারপর প্র্যাকটিক্যাল ক্লাস তোমার জন্য একটা রাখছি যে অ্যারেটা কিভাবে কাজ করে, ওইখানে তুমি একটু প্র্যাকটিক্যালটা অ্যানালাইজ করতে পারবা যে এইভাবে অ্যারেটা একটু কাজ করে। এবং তারপর ঠিক আছে, তারপরে একটা ছোট্ট কাজ আছে, সেটা হলো একটা কারেকশন কাজ, যেটা আমি নেস্টেড লুপে ছোট্ট একটা জিনিস মানে বেখেয়ালে ভুল হয়ে গেছে, খেয়াল থাকে না, তো ওই জিনিসটা কারেকশনটা আমি দিয়ে দিব। তো আমি তোমাদের এখন কথা হলো ওই নেস্টেড লুপটা মেবি 20 নম্বর ক্লাসে করছি, ঠিক আছে। তো ওইখানে দেখবা যে আমি তোমাদের দুঃখিত, শেষের দিকে একটা কোডে ছোট্ট একটা মিস্টেক হয়ে গেছিলো, তো ওই জিনিসটা কারেকশনটা এখানে আমি একটু দেখাই দিব। তো এখন কথা হলো যে স্যার, যেহেতু আমার বইয়ের মোটামুটি টপিকটা শেষ, তো দুইটা কথা না বললেই না, সেটা হলো আমি সর্বোচ্চ চেষ্টা করি যে যাতে কোনো প্রকার ভুল না থাকে। এরপরও এত বড় একটা লং লেকচার দেওয়ার সময় মাথা ঠিক থাকে না। আর তুমি তো দেখো 50 মিনিট বা সামথিংয়ের ক্লাস, কিন্তু এটার পিছনে বড় ইফোর্ট থাকে, অনেক কাট করে নিতে হয় অংশ। তো এটা কিন্তু শুধু 50 মিনিট একটা লেকচার না স্যার, এটা আমার পিছনে অনেক শ্রম দিতে হয়। তো মাঝে মাঝে খেয়াল থাকে না, বেহুশের মতো ভুল হয়ে যায়। তো সেই জন্য আমি অবশ্যই তোমার কাছে হাত জোর করে ক্ষমা প্রার্থী যে যদি কোনো প্রকার ভুল করে ফেলি বা ভুল হয়ে যায়, যদিও আমি সবসময় চেক দেওয়ার চেষ্টা করি এবং ভুল থাকলে কারেকশন করে দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে। এরপরেও যদি ভুল থাকে, যেমনটা দেখো তোমরা বইতে থাকে, টেস্ট পেপারে থাকে, যত কিছুই হোক না কেন, যত বড় কমেডি থাক না কেন, মানুষ মাত্রই ভুল। তো এটা অবশ্যই ক্ষমাস্বরূপ দৃষ্টিতে তুমি দেখবা এবং মাফ করে দিবা। তো এখন আরেকটা জিনিস যেটা বলা, সেটা হলো এত বৃহৎ পড়ানোর পরে আবার তুমি বোর্ড কোশ্চেনও পড়বা, সকল কিছু পড়ানোর পরে তুমি নিজেই বুঝতেছো যে প্রচুর পরিমাণে জিনিস এখানে তোমাকে দেওয়া হয়েছে। এরপরেও যদি অ্যাক্সিডেন্টলি তোমরা পুরো বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে দেখতেছো, শয়ে কলেজ, হাজার কলেজ, 8-10টা বোর্ড, ঠিক আছে, অ্যাক্সিডেন্টলি যদি কোনো একটা বোর্ডে বা কোনো জায়গায় যদি কোশ্চেন কমন নাই চলে আসে, একবারে তো কমন আসবে না এরকম তো না, মানে কিছু জিনিস যদি কমন নাই চলে আসে, অ্যাক্সিডেন্টলি একটু হার্ড করছে, কিছু এমন কিছু নিয়ে আসছে যেটা আনার মতো ছিল না, তাহলে অবশ্যই ওইটার জন্য আমি তোমার কাছে কি থাকবো, ক্ষমাপ্রার্থী থাকবো। কারণ দেখতেছো এটা একটা সমুদ্র, আমি তোমাকে একই সাথে পুরো সমুদ্র দিয়ে দিতে সম্ভবই না। এখানে তোমাকেও কিছু গেইন করতে হবে এবং কিছু জিনিস তুমি ইনশাআল্লাহ সময়ের সাথে যখন ইঞ্জিনিয়ারিং লাইফে আসবা, আমাদের লাইফে, তখন আরও কিছু জিনিস তুমি জানতে পারবা। তো সর্বোচ্চ নিয়েছো, এটার জন্য তুমি থ্যাঙ্কফুল থাকো এবং অবশ্যই যে কোনো ধরনের বিপর্যয় অবস্থার জন্য আমি ক্ষমা প্রার্থী। তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করি। তাহলে একটু খেয়াল করে দেখো যে আমরা ক্লাসে যেটা পড়বো সেটা জিনিসটা একটু খেয়াল করো, এবং তার পরবর্তীতে প্র্যাকটিক্যাল ক্লাসটা একটু খেয়াল করো, এবং তার পরবর্তীতে যেটা আছে ওইটা একটু খেয়াল করো। তো এখন আমরা একটু খেয়াল করে দেখো যে অ্যারেটা আমরা কিন্তু সি প্রোগ্রামের একটা নতুন জগতে প্রবেশ করে ফেলছি, নতুন একটা জগতে প্রবেশ করছি। তো এই যে জগৎটার আমি একটা পরিচয় তোমাকে দিয়ে শেষ করে দিলাম স্যার, এটা তোমাদের ইন্টারমিডিয়েটে এইটুকু দিয়ে, মানে আরও দু একটা কোড দেখাবো, তো এটুকু দিয়ে মোটামুটি শেষ করা আছে, আর যা আছে ওটা বোর্ড কোশ্চেন আমি সলভ করবো। কিন্তু এইটা কিন্তু এখানে শুরু। তোমার মনে যদি আরও কোশ্চেন থাকে, এটা কি এইভাবে করা যায় না, ওটাকে ওইভাবে করা যায় না, হ্যাঁ সবই করা যায়, কোনো না কোনো রাস্তা অবশ্যই এখানেও আছে, কিন্তু ওই জিনিসটা তুমি আপাতত এই ইন্টারমিডিয়েট অবস্থায় ওই পর্যন্ত যেতে পারতেছো না, কারণ এই জিনিসগুলোই তোমাকে নেওয়াটা একটু টাফ হয়ে যাইতেছে। খেয়াল করে দেখো, এখন গতকালকের যে ক্লাসটা আছে সেটা হলো অ্যারে ব্যবহার করে 5টি সংখ্যার গড় নির্ণয়। গতকালকে আমরা যে ক্লাসটা করছি ওইখানেও কিন্তু আমরা অ্যারে ব্যবহার করে 5টা সংখ্যা যোগ করছি, গড় নির্ণয় করছি। কিন্তু তোমাকে খেয়াল করতে হবে যে আমাদের গত ক্লাসের যে টপিকটা ছিল ওইখানে সংখ্যাগুলো দেওয়া ছিল,
ঠিক আছে, মানে প্রশ্নে তোমাকে সংখ্যা যদি দেওয়া থাকে যে এত 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 এত, অর্থাৎ 5টা সংখ্যা দেওয়া আছে, এদের যোগফল নির্ণয় করো অথবা গড় নির্ণয় করো, তাহলে কিন্তু কোডটা কিন্তু সহজ হয়েছে। আমরা অ্যারে ডিক্লেয়ার করছিলাম, তারপরে আমরা প্রত্যেকটা জিনিসের জন্য কি কাজ করছি, প্রত্যেকটা জিনিসের জন্য ওই যে অ্যারের যে এক একটা করে আমাদের ভেরিয়েবল আসলো, ঠিক আছে, A0 থেকে A1 থেকে A2 থেকে জাস্ট এ দিয়ে ধরছি, তাই ওই মানগুলো আমরা কি করে দিছি, ওই মানগুলো আমরা ওইখানে সরাসরি বসাই দিয়েছিলাম সমান সমান দিয়ে অথবা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বসাই দিয়েছিলাম। তো এখন আজকের কোডটা যেটা, সেটা হলো যদি আমাদের মান দেওয়া না থাকে, গতকালকের কোডটা কিন্তু মান দেওয়া থাকলে ওইটা উল্লেখ করতে মেবি আমি ভুলে গেছিলাম, তো ওইটা মান দেওয়া থাকলে অবশ্যই তুমি তো দেখছো যে মান দিয়ে দিছি কোডের ভিতরে, তাই না? তো আজকের কথাটা মেইন কনসেপ্টটা কি, যে তোমাকে বলছে যে তুমি 5টা সংখ্যার গড় নির্ণয় করবা, সংখ্যাগুলো দেওয়া নাই, মনে করো সংখ্যাগুলো দেওয়া নাই, ঠিক আছে, বা তোমার এখানে লেখা আছে যে যে কোনো লেখা আছে, তার মানে সংখ্যাগুলো পরে সে দিবে। তাহলে এটার জন্য করণীয় কাজ কি, আমাকে এমন একটা কাজ করতে হবে যেখানে স্ক্যানএফটা আমাকে নিয়ে আসতে হবে, তাই না স্যার? তাহলে স্ক্যানএফটা যদি আমি নিয়ে আসি, তাহলে আমরা এই কোডটারে আমরা কি করলাম, ফ্লয়েড ধরলাম, যেহেতু আমরা গড় নির্ণয় করব, আমরা রিস্কটা নিচ্ছি না। একটু খেয়াল করে কথাগুলো শুনো, শেষের দিকের কথা তো একটু খেয়াল করে শোনো, যে যেহেতু গড় নির্ণয় করব, কোনো কিছুকে একটা সংখ্যাকে যদি তুমি, যে কোনো সংখ্যাকে তুমি 5টা সংখ্যা বলছি, 5টা সংখ্যাকে যোগ করে 5 দিয়ে ভাগ করলে সবসময় যে ইন্টিজার নাম্বার আসবে তা তো না স্যার। আমার এখানে কি চলে আসতে পারে, এখানে ভগ্নাংশ সংখ্যা চলে আসতে পারে, যেমন তোমার 24 আসছে মনে করো, 5টা সংখ্যা যোগ করে, কথার কথা 5 দিয়ে ভাগ করো, এখানে কিন্তু আর ইন্টিজার নাম্বার পূর্ণ সংখ্যা আসবে না, তোমার ওইখানে কিন্তু ভগ্নাংশ টাইপের সংখ্যা আসবে, তাই না? তাহলে গড়টা ভগ্নাংশ আসার সম্ভাবনাটাই বেশি, এর জন্যই আমরা এখানে কি নিচ্ছি, ফ্লয়েড টাইপের জিনিসটা নিচ্ছি। কিন্তু ফ্লয়েড টাইপের জিনিসটা নিলে কিন্তু তুমি যখন মান দাও যে A0 = 50, মেমোরির ভিতরে কিন্তু থাকে হলো A0-র ভিতরে ঢুকে হলো 50.00 বা 50.50-এর পরে, সরি আমি মার্কার নিতেই ভুলে গেছি, দেখছো তো আমাদের যখন তুমি মান দিলা তখন আমার 50 দিয়ে দিলা, ওইখানে কিন্তু 50 থাকে না, 50-এর পরে যদি ফ্লয়েড দিয়ে মানগুলো দাও, ঠিক আছে, মানগুলো দাও 50-এর পরে, মেমোরিতে পিছনে আমাদের এটার পরেও কি থাকে, দশমিক বা ডেসিমাল পয়েন্ট, এরপরে 00, কিছু কিছু ক্ষেত্রে 2টা 0 বা 6টা 0 পর্যন্ত থাকতে পারে। তো যেহেতু আমাদের এই শূন্যগুলোর কোনো দাম নাই, সো এখানে কোনো প্রবলেম সৃষ্টি হয় না, কিন্তু একটা প্রবলেম থেকে যায়, সেটা হলো মেমোরিতে একটু জায়গাটা বেশি খায়, কারণ ফ্লয়েডটা মেমোরিতে কিন্তু জায়গা ইন্টিজারের থেকে ডাবল নেয়, তাই না? তাহলে এটা আপাতত আমরা এটা থেকে বের হয়ে আসারও রাস্তা আছে, যে ফ্লয়েড ছাড়াও কি আমরা কি আলাদাভাবে কোডটা করতে পারতাম বাঁচার জন্য। হ্যাঁ, মডিফায়ার আসছিল, আলাদা আলাদা করে আমি বলে দিতে পারতাম যে আমার অ্যাভারেজ হলো ফ্লয়েড, সাম হলো ইন্টিজার, এভাবে বলে দেওয়া যায়। তো অনেক রাস্তায় আছে, তবে তোমাকে শর্ট রাস্তা দেখানো হচ্ছে যে আমরা যেহেতু অ্যাভারেজ আসতে পারে, তাই টোটাল সিস্টেমটাকে আমরা ফ্লয়েড ধরে নিচ্ছি, মেমোরিতে জায়গা লাগলে লাগুক, ঠিক আছে। তাহলে আমরা এখানে এই কাজটা করলাম যে সব কিছু ব্যাখ্যা দিয়ে এই কারণে যাতে মনে তোমার প্রশ্ন না থাকে। তাহলে আমরা এই যে A5 নিলাম, 5টা ঘর তৈরি হয়েছে, আমরা নিজেরাই জানি কোন ঘরগুলো তৈরি হয়েছে, সাম নিলাম, অ্যাভারেজ নিলাম, ঠিক আছে। এবার প্রিন্টএফ দিয়ে এন্টার 5 নাম্বারস দিয়ে, যে এন্টার 5 নাম্বারস, কারণ সেই স্ক্যানএফের মাধ্যমে নাম্বারগুলো নিবে, তো আমরা এই যে চিহ্নটা দিয়ে কি করলাম, একটা স্পেস দিয়ে জায়গায় রাখলাম, স্পেসটা দেখতে ভালো লাগে, তুমি প্র্যাকটিক্যাল ক্লাসে দেখো যে আমার এই এন্টার 5 নাম্বারসের পরে একটু ফাঁকা দিয়ে নাম্বারগুলো বসা শুরু করে, ওইটা দেখতে ভালো লাগে। তারপরে আমরা স্ক্যানএফ দিলাম, এবার স্ক্যানএফ দিয়ে কয়টা নাম্বার নিবা, 5টা। কি নাম্বার নিবা, ফ্লয়েড, 5টা কি, 5টা হলো %f, তাই না? এখানে কিন্তু কমা দিই না আমরা, খেয়াল রাখো কমাগুলো কই থেকে দিই, এই যে এই আপার 2টা কমার পরে কমা শুরু হয়, কমা কমা এই কমা। এবার কথা হলো এই যে তুমি 5টা নাম্বার নিবা ফ্লয়েড, কোথায় যায় বসবে, এটাকে কি বলে, n%কে লোকেশন মানে ইন্ডিকেটর টাইপের, যেটাকে বলে যে লোকেশন টাইপের, মেমোরি লোকেশন বলে, যে কোথায় যায় বসবে। তাহলে প্রথমটা তুমি যখন সংখ্যা দিবে, এটাই যায় বসবে, পরেরটা এটাই যায় বসবে, পরেরটা এটা, পরেরটা এটা, পরেরটা এটা, ঠিক আছে। দেখছো, তাহলে তুমি যখন অ্যারেটা সম্পর্কে একটু আইডিয়া হয়ে গেছে না, তখন তুমি নিজেই কিন্তু বুঝতেছো যে আমার ঘরগুলা কি দিয়ে তৈরি হয়েছে। আমি যদি রোল 5 দিতাম, তাহলে রোল 0, রোল 1, রোল 2, এইভাবে রোল 4 পর্যন্ত ঘরগুলা তৈরি হইতো, তাই না? আর খেয়াল রাখো যে আমাদের এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হয়, ঠিক আছে। তাহলে এই যে তুমি মানগুলো দিলা, এবার সাম করার সময় কি করলা, এই সবগুলো ঘরকে তুমি যোগ করে দিলা, যে মানগুলো তুমি দিছো এগুলাই বসবে, সবগুলো যোগ হলো, তাহলে সাম পেয়ে গেলাম আমরা। আর অ্যাভারেজ মানে কি, সামকে আমরা 5 দিয়ে ভাগ করলে অ্যাভারেজ পেয়ে গেলাম। তাহলে সুন্দর করে আমরা এখানে আউটপুটটা লিখছি, যে আউটপুটটা আমাদের সুবিধা হয়, তা আমরা এখানে শুধু ফ্লয়েড দিছি, যে সামের বেলায়, ঠিক আছে, সামের বেলায় আমরা শুধু ফ্লয়েড দিয়ে রাখছি। তাহলে যে অ্যান্সারটা আসবে, ওই অ্যান্সারের পিছনে কি থাকবে, পয়েন্ট দিয়ে অনেকগুলো শূন্য থাকবে। আর যদি অন্য পয়েন্ট টাইপের কোনো কিছু এখানে ইনপুট নেই, তাহলে ওই পয়েন্ট টাইপের জিনিসই থাকবে, ঠিক আছে। আর এখানে আবার 0.2f দিছি, যাতে আমি সবই বলে দিতে পারি শেষের দিকে তোমাকে। 0.2f দিলে তখন আবার কি থাকবে, পয়েন্টের পরে যদি শূন্য থাকুক বা যেই ডিজিটগুলোই থাকুক, অনেকগুলো থাকবে না, পয়েন্টের পরে 2টা অংশ থাকবে, প্র্যাকটিক্যালি তুমি দেখতে পারবা, ঠিক আছে। আর এইভাবে অ্যান্সারটা লিখলে কি হয়, একটু সুন্দর লাগে, এই যে সামটা এখান থেকে যোগ হয়ে এখানে বসবে, আর এই যে পার্সেন্টেজ
এফ তুমি শুধু পার্সেন্টেজ এফ দিয়েও সাম দিতে পারতাম। তারপরে আমার কি আছে অ্যাভারেজটা, অ্যাভারেজের এই যে অ্যাভারেজিস দুইটা ফোঁটা দিয়ে, দেন আমাদের কি আছে যেটা এই 0.2f দিয়ে পরে কি দিছি আমরা নিচে লাইনে যাওয়ার ব্যবস্থা করে দিছি দুইটাতেই, এবং কি দিছি অ্যাভারেজ দিলাম, দেন আমাদের কাজ শেষ। এখন আরেকটা জিনিস তোমাকে বলবো, সেটা হলো কি সুন্দর করে দেখো, সেটা হলো যে আমরা এতবার যে এইগুলো লিখতে হচ্ছে, এই যে দুঃখিত, এই যে আমার ঘরের নামগুলো লিখতে হচ্ছে, অনেক টাইপ করতে হয় না? তো তুমি যদি চাও যে এটাকে কি আর একটু শর্ট করা যায়, হ্যাঁ শর্ট করা যায়। সেটা কি, সেটা হলো এই যে যোগের যে অংশটা দেখতেছো তুমি, এই অংশটার ভিতরে ভালো করে বুঝো, এই অংশটার ভিতরে একটা লুপ চালানো যায়। তার মানে আমি তোমাকে একটু আগেই বলছি যে আমাদের যে অ্যারে নিয়ে যে কাজটা করতেছো, এটা কিন্তু সি প্রোগ্রামের, তুমি অ্যারে একটা শাখায় ঢুকলা, যেখানে সি প্রোগ্রামে আগে যা যা শিখছো সবই কিন্তু এখানে আবার প্রবেশ করবে, দেন আবার বিশাল একটা সেক্টর তৈরি হবে। তো আমি তোমাকে একটা হালকা আইডিয়া দিচ্ছি তোমাদের বইয়ের সাপেক্ষে। তো এটা তোমার জন্য একটু জানা দরকার, একটু জেনে রেখো, আর অবশ্যই খাতায় লিখে নোট করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো আমার এখানে কি আছে। আমার এখানে ফ্লয়েড দিয়ে আমরা আগের মতোই এই যে এখানে যে কাজগুলো ছিল আমরা ফ্লয়েড দিয়ে করছি, কিন্তু এখানে একটা ছোট্ট চেঞ্জ আমি করে দিছি। তার কারণটা কি, তার কারণটা ভালো করে বুঝো, যে আমি যখন এখানে লুপ চালাবো সিদ্ধান্ত নিলাম, কেন লুপ চালাবো, এই যে বারবার একটা একটা করে ঘর যে যোগ হচ্ছে, আমি কোনোভাবে কি লুপের মাধ্যমে এই এক ঘর, তারপর 2 ঘর 3 ঘর 4 ঘর এভাবে কি যোগ করা যাবে? হ্যাঁ যাবে। ওই সিস্টেমটা আমি এখানে নিয়ে আসবো। তো এই জিনিসটা সরাসরি এটার পরে এটা তোমাদের কয়েকটা রাইটারের বইতে থাকার কারণে বলতেছি। তো এইটা অনেক দূরবর্তী টপিক, তো আমি তোমাকে বুঝাই দিই, একটু মাথায় নেওয়ার চেষ্টা করো। তোমার জন্য এইটুকু পর্যন্ত বোঝাটা খুব ভালো, এটা একটু নেওয়ার চেষ্টা করো। এর পরের কোর্স যেটা থাকবে ওইটা তোমার উপরে, বুঝলে তুমি নিবে, না হলে তুমি ওইটা তোমার যদি রিস্ক লাগে রেখেও দিতে পারো। তো এটা একটু বোঝার চেষ্টা করো। তাহলে আমি কিন্তু এখানেও 5টা সংখ্যা নেওয়ার ব্যবস্থা করে দিলাম, কিন্তু এই জায়গাটা একটা কাজ করছে, আমি ফ্লয়েড দিয়ে কিন্তু আমি বললাম যে ঘরগুলো নিব, যে ঘরে মানগুলো রাখবো তাদেরকে আমি বললাম ফ্লয়েড, ঠিক আছে? তাদেরকে আমি কি বললাম? ফ্লয়েড। কেন ফ্লয়েড বলছি? কারণ আমি এইখানেও কি বের করব, তোমার অ্যাভারেজটা বের করব, এই জন্য আমি এখানে ফ্লয়েডটা নিচ্ছি। যদি অ্যাভারেজ না থাকতো তাহলে কিন্তু আমি ইন দিয়ে কোড করে দিতে পারতাম, যে ইন মানে আমি তখন যদি আমাদের প্রশ্নটা হইতো যে 5টা পূর্ণ সংখ্যা যোগফল নির্ণয় করো বা গড় নির্ণয় করো, এই যে গড় আসলে এই প্রবলেমটা হয়ে যায়, তাই না? গড়ে তো এটা পূর্ণ থাকবে তার তো কোনো ইয়া নেই, কারণ পূর্ণ সংখ্যা আমরা ঠিকই 5টা যোগ করতেছি, কিন্তু ভাগ করলে কি হবে তা তো আমি জানি না। তাহলে আমরা এই যে ফ্লয়েড নিলাম, ওকে, ফ্লয়েড নিয়ে ঠিকই আবার ওই যে ঘরগুলো করলাম। দেন আমি এইবার হলো কাজ, যেহেতু আমি পরবর্তীতে কি ঘোরাবো, লুপ ঘোরাবো। লুপের ভিতরে আমার সাধারণ কথা হই যে এস ইজিক্যাল টু এস প্লাস আই যেরকম ছিল লুপের ভিতরে, খেয়াল করে দেখো তো, আমরা ফরের একটা কাজ করছিলাম না, যে ফর দিয়ে কাজ করলাম, পরে কি ছিল, এস ইজিক্যাল টু এস প্লাস আই এরকম করে লিখছিলাম না? এখানে আমরা আয়ের মানটাও কি করছিলাম, আয়ের মানটা যে ফরের ভিতরে বলে দিছিলাম, আর এস এর মানটা উপরে বলে দিছিলাম, যে যোগ হলে এস এর মানটা কি, যোগ হলে এস এর মানটা হলো 0, আর গুণ হলে এস এর মানটা হলো 1। তাহলে যেহেতু আমি এই ধরনের লুপটাই আমি এখানে চালাবো, তাহলে আমার এই যে সাম অর্থাৎ যোগফলের যেটা, এটা আমাদের যোগফলের রাশি, যোগফলের জন্য সূত্র স্টেটমেন্ট ছিল না, যে এস ইজিক্যাল টু এস প্লাস আই। তাহলে আমরা যেহেতু এখানেও কি করব, যোগফলটাই বের করব, তাহলে এখানে যোগফলের জন্য কি নিয়েছিলাম, সাম। তাহলে আমরা কি লিখবো, এই যে সাম মানে কি, যে এই এসটা, এই এস এর মানটারে আমরা উপরে যেমন শূন্য বলে দিছিলাম, এখানেও আমরা কি করলাম, এই যে সামের মানটা 0 বলে দিলাম। আর আই যেটা, একটু তাকায় দেখো, এই যে আইটা, ঠিক আছে, এই আইটা কিন্তু আমরা এখানে যে ব্যবহার করব, এই আইটা হলো এই আয়ের মান যখন সমান 0 থাকবে তখন এই যে এই ঘরটারে বুঝতে পারবে, ঠিক আছে? কিভাবে ওইটা একটু পরে আমি বলতেছি, তখন এই ঘরটারে বুঝতে পারবে। তাহলে একটু খেয়াল করে দেখো, আমি আই দিয়ে কিন্তু ইন্ডিকেট করতেছি আমার এখানের ভবিষ্যতে একটা একটা করে ঘর, যে প্রথমে এই ঘরটা, তারপরে এই ঘরটা, তারপরে এই ঘরটা, তারপরে এই ঘরটা। তাহলে ঘরের বেলায় তো আমার কোনো প্রবলেম নাই, তাহলে এটার ফ্লয়েড নিলে উল্টা আরো প্রবলেম। কেন? ঘর হলো এটা আমার প্রথম ঘর, তারপরে এই ঘর, তারপরে এই ঘর, ফ্লয়েড নিলে আবার কি হয়ে যেতেছে, আয়ের মানটাও যদি আমি এখানে ফ্লয়েড নিয়ে বসে থাকতাম তাহলে একটা প্রবলেম। এটার আরো বৃহৎ ব্যাখ্যা আছে, বাট আমি তোমাকে শর্ট করে সহজটা বলতেছি, যে আমাদের তখন প্রবলেম হইতো কি, যে আইকেও যদি আমি এখানে ফ্লয়েড নিয়ে বসে থাকতাম, তখন এই জায়গাটা, এই সামের ভিতরে এই যে আয়ের মানটা ভবিষ্যতে বসলে, একটু পরে বুঝাই দিব, বসলে তখন ওইটারে এই প্রথম ঘরের পিছনে ফ্লয়েড মানে কি, পয়েন্টের পর আরো 0 0 বসবে, বসে একটা কেমন একটা বিশ্রী অবস্থা তৈরি করে ফেললো না, যে প্রথম ঘর ওর নাম্বার এখানে বসলো, যেটা হলো প্রথম ঘরটা, যে 0 নাম্বার ঘরটা, আবার 0 পরে 0.100 বা
1-এর পরে 0.00 এরকম জিনিসকে কম্পিউটার ক্যালকুলেট করতে হবে, একটা প্রবলেম সৃষ্টি হবে। এই জন্য ওই প্রবলেম থেকে বের হয়ে আসার জন্য আমরা কি করছি, এখানে ইন দিয়ে আইটাকে বলে দিছি আলাদা। এইভাবে তুমি আলাদা আলাদা করেও এইভাবে ডিক্লেয়ার করতে পারো, কোনো সমস্যা নাই স্যার, ঠিক আছে। তাহলে আমরা এখানে ফ্লয়েড দিয়ে ওদেরকে নিলাম, আর ইন দিয়ে আইকে বলে দিলাম যে আইটা যাতে কি থাকে, সলিড মান, এবং সুন্দর করে সেই ঘরগুলোকে যাতে বুঝতে পারে, ঠিক আছে। তাহলে এরপরে এখন কথা হলো, স্যার যদি একটু কষ্ট লাগে সমস্যা নাই স্যার, একটু শিখা রাখো, জানা রাখো স্যার, ঠিক আছে। এরপরে কাজটা কি, এরপরে কাজটা হলো যে আমি এই পর্যন্ত কিন্তু সেম জিনিস আমরা কিসের ব্যবস্থা করে দিছি, আমরা ব্যবস্থা করে দিছি হলো যে 5টা মান নেওয়ার, যে 5টা মান প্রবেশ করবে। এখন কথা হলো, তোমার মাথায় কোশ্চেন আসতে পারে, স্যার আপনি তো যোগের সিস্টেমটা এখানে লুপ ফালা শর্ট করছেন, তাহলে এই যে মানগুলো নিতেছে এটারও কি শর্ট করা যায়? হ্যাঁ ভাই, এটারও শর্ট করা যায়, ঠিক আছে, এটাও লুপের মাধ্যমে নেওয়া যায়, ঠিক আছে। তো অত কিছু মাথা থেকে একটু দূরে, আমি আরেকটু দিব এরপরে আরেকটা কোডে, ঠিক আছে। তাহলে এখন দেখো আমরা কিন্তু 5টা মান নিলাম, তাহলে স্ক্যানএফ এর মাধ্যমে আমি এখানে একটা লাইন লিখে নিই যে এন্টার 5 নাম্বারস, তুমি চাইলে দিতে পারো, ঠিক আছে, এখানে তুমি এখানে লিখে দিতে পারো। তো তোমার যে এন্টার 5 নাম্বারস যদি থাকলো, তারপরে কি সে 5টা নাম্বার দিল, 5টা নাম্বার কোথায় কোথায় বসলো, প্রথমটা এটা, পরটা এটা, পরটা এটা, পরটা এটা, পরটা এটা, তাহলে 5টা নাম্বার কিন্তু বসে পড়ছে। সে 5টা নাম্বার যখন নিল, তুমি ইয়াতে দেখবা, প্র্যাকটিক্যালি দেখবা 5টা নাম্বার নিল। এইবার কথা হলো এই 5টা নাম্বারকে আমি যোগ করব, তাহলে এইটা, তারপরে এটার সাথে এটা যোগ, তারপরে এটা যোগ, তারপরে এটা যোগ, তারপরে এটা যোগ, একইভাবে 10টা নাম্বার হলে একই হইতো। তাহলে এই যে যোগটা করব, তাহলে যোগের জন্য আমার ঘরটা, আমার এই যে ঘরের মানটা কত থেকে শুরু, 0 থেকে শুরু, যাচ্ছে কতটুকু, 4 পর্যন্ত। তাহলে আমরা একটা ফর নিলাম, এখানে ফর নিয়ে বললাম যে আই, ঠিক আছে, আয়ের মানটা কয় থেকে দিছি, 0 থেকে 4 পর্যন্ত। তার মানে এই যে ঘরের সিরিয়ালগুলোকে আমি ধরে নিছি, কি ঘরের সিরিয়ালগুলোকে আমি এখানে ধরে নিছি, আয়ের মানটা 0 থেকে যাবে 4 পর্যন্ত। এই যে প্রথম ঘর, তারপরে দ্বিতীয় ঘর, তারপর তৃতীয় ঘর, তারপর চতুর্থ ঘর, তারপর পঞ্চম ঘর, একটা একটা করে ঘর যে সামনে সামনে যাবে, এই প্রত্যেকটা ঘরকে আমরা এই এক এক করে যে বাড়তেছে, এই ঘরের পরে এই ঘর এক এক করে বাড়তেছে না, 0-এর পরে 1 নম্বর ঘর, দুঃখিত, 1-এর পরে 2 নম্বর ঘর, 2-এর পরে 3 নম্বর ঘর, 3-এর পরে 4 নম্বর ঘর, এক এক করে বাড়তেছে না। তাহলে এই এক এক বাড়ার জন্য আমাদের এখানে কি আই প্লাস প্লাস, এখানে ঘর, আমরা একটা ঘরের পরে আরেকটা ঘরে যাচ্ছি। এখানে কয়টা ঘর আছে, 1টা 2টা 3টা 4টা 5টা। তাহলে প্রথম ঘর, দ্বিতীয় ঘর, এখান থেকে এখানে গেলাম, দেন এখান থেকে এখানে গেলাম, তাহলে এক এক করে বাড়ায় বাড়ায় যেতেছি ঘর নিয়ে। আগে যেটা করতাম ওইখানে কি ছিল, 1 + 2 + 3 + 4 + ডট ডট, এই যে এই পদে যেতাম, এই পদ থেকে এই পদে যেতাম, এই পদ থেকে এই পদে যেতাম। কিন্তু আমরা এখন কি আছে, এখানে একটা করে ঘর আছে, এই ঘর থেকে এই ঘরে যাব, ঠিক আছে, এবং ঘরের নাম্বার আমরা জানি। তাহলে এবার কথা হলো, ঘরের আমরা কি শুধু এই শূন্যতেই যাই, আমরা আসলে কোথায় যাই, সেটা হলো এ থার্ড ব্র্যাকেট 0, এই ঘরটায় যাই, তারপরে এই ঘরটায় যাই, তারপরে এই ঘরটায় যাই। তাহলে এই জিনিসটাকে উল্লেখ করছি কোথায়, এই দেখো এইখানে, বুঝতে পারছো। এইবার আরেকটু ক্লিয়ার করে দিই, তাহলে দেখো কি হয়, যখন আয়ের মানটা হলো 0, এটা কি 4 থেকে ছোট, হ্যাঁ ছোট, এটা 4 থেকে কি ছোট, তখন কি হইতেছে, সাম = সাম প্লাস এ আই। তাহলে আয়ের মানটা প্রথমে কত নিয়ে আসছে, সে আয়ের মানটা কত নিয়ে আসছে, এই যে আমরা এখানে বলে দিচ্ছি আয়ের মানটা কত, 0। তাহলে সাম = সাম প্লাস, সামের মানটা কত, সামের মানটা হলো, আমি নীলকালি ইউজ করি যাতে বুঝতে পারো। তাহলে আয়ের মানটা আমার এখানে কত আছে, 0, সামের মানটা কত, এই যে সামের মান, এই যে সামের মান কত, 0। তাহলে সাম = সাম 0 প্লাস এ আই, এই আয়ের জায়গায় কত বসছে, কত, 0। তাহলে মনে করো যে ওই যে বেটা নাম্বার দিচ্ছে, ঠিক আছে, ওই বেটা মনে করো প্রথমটা দিচ্ছে কত, 25, তারপরে দিচ্ছে 10, তারপরে দিচ্ছে 20, তারপরে দিচ্ছে আবার মনে করো 10, এরপরে আবার দিচ্ছে 30, এই নাম্বারগুলো দিচ্ছে, ঠিক আছে। মনে করো সে ইনপুটে এই নাম্বারগুলো দিচ্ছে। তাহলে এই যে এই ঘরে, এই যে 25 এই ঘরে ঢুকে বসে আছে, এটা এই ঘরে ঢুকে বসে আছে, এই ঘরে ঢুকে বসে আছে, এইভাবে 5টা ঘরে মান বসে আছে। এবার কি হয় দেখো, আয়ের মানটা যখন কি 0 4 পর্যন্ত যাবে, তাহলে আয় যেহেতু 4 থেকে ছোট এবং পরে বাড়বে, তাহলে কি হচ্ছে এখানে তাকায় দেখো, আমি আরেকবার মুছে দিই। তাহলে আয়ের মান 0 হলে এটা 4 থেকে ছোট, ছোট হলে কোথায় আসতেছে, নিচে আসতেছে, এবং নিচে এসে হইতেছে কি সামের মানটা কি 0 প্লাস এ আই, আয়ের মানটা কত, আয়ের মানটা হলো 0, তার মানে এখানে কত আছে, এ 0, তার মানে এ 0। তাহলে সামের সাথে কোন ঘরটা যোগ হইতেছে, এ 0-এর ঘরটা যোগ হইতেছে, অর্থাৎ এটা আমি একটু মুছে দিলাম, হ্যাঁ, তখন কি যোগ হইতেছে, যে এ 0-এর ঘরটা যোগ হইতেছে, কারণ আয়ের মানটা, কারণ আমার এখানে কি দিয়ে রাখছিলাম, আমি আই দিয়ে রাখছিলাম, ঠিক আছে। তাহলে আয়ের মান যখন 0, তখন কোন ঘরটারে ইন্ডিকেট করলো, এ 0-কে, তাহলে কে যোগ হয়ে গেল, 0-এর সাথে এই এ 0, অর্থাৎ আয়ের মানটা এখন 0 না,
তাহলে এ শূন্য ঘরে কত আছে 25, তাহলে আমার প্রথম যোগটা কত হইলো, এই 0 আর 25-এ কত হয়ে গেল 25 হয়ে গেল। এর পরবর্তীতে আবার এখানে 1 বাড়বে, এই যে এখান থেকে কোথায় যাবে 25 হইলো, 25 হওয়ার পরে আবার এখান থেকে কোথায় যাবে 1 বাড়বে, ঠিক আছে। 1 বাড়ার পরে কি হবে, 1 বাড়ার পরে কাজ হলো আয়ের মান 1 হয়ে গেল। এইবার সে আবার এখানে নিয়ে আসলো আয়ের মান কত, আয়ের মান তখন কত, আয়ের মান হলো 1। 1 কি 4-এর থেকে ছোট? হ্যাঁ ছোট। এবার নিচে আসলো, এবার সামের মান কত, সামের মান একটু আগে কত ফালাইতে আসছে 0 আর 25 যোগ করে 25। আর এখানে যখন এর ভিতরে এবার আয়ের মান কত 1, তাহলে 1 ঢুকবে। আর এই যে এই টোটালটা তখন কি হয়ে যাবে, এ থার্ড ব্র্যাকেট 1, তাহলে কোন ঘরটা, এই যে এই ঘরটা, এই ঘরে কত আছে 10, তাহলে 25 আর 10 কত হবে 35। তখন আবার এখানে টোটাল 35 ফালাইতে আবার উপরে যাবে, 1 ঘর বাড়বে। এইভাবে সে ঘুরতে ঘুরতে এই যে 4 পর্যন্ত ঘর যোগ করবে, ঠিক আছে। তো এইগুলা এই পড়াগুলোর ভিতরে টপিক ওয়াইজ অনেকটা তফাৎ, ঠিক আছে, কিন্তু তোমাকে এতটা তফাৎ দিয়ে পুরাটা লেকচার দিতে গেলে আবার এখান থেকে আবার 10টা ক্লাস বের করে নিয়ে আসতে হবে। কিন্তু তোমাদের যেহেতু এইটুকুই আছে, তো একটু আমি তাও বোঝানোর চেষ্টা করলাম যাতে তোমার মাথায় ঢুকে। তাহলে এইভাবে এই জিনিসটা ঘুরতে ঘুরতে A4 পর্যন্ত কি হবে, তোমার যোগ হবে, যোগ হয়ে ফাইনাল রেজাল্টটা সামে বের হয়ে যাবে। একটা মজার জিনিস এখানে আমি করছি, সেটা হলো কি দেখো, সেটা হলো আমি কিন্তু কি করি নাই দেখো, আলাদা করে অ্যাভারেজের কোনো সূত্র রেখি নাই। আমি এখানেই বলে দিছি দ্য অ্যাভারেজ ইজ, ঠিক আছে, 0.2f দিয়ে সাম, এই যে সামটা বের করলা, সামকে 5 দিয়ে ভাগ করলে হয়ে যাবে। তো এই যে অ্যাভারেজ ইজটা যে বলছে, এইটুকু আমার প্রিন্ট এফে দেখাবে, দেখানোর পরে এটা ভাগ হয়ে অটোমেটিক ওইখানে এই যে এইটুকু লেখার আসবে, তারপরে বসে পড়বে। এটা তুমি প্র্যাকটিক্যালি দেখতে পারবে। তো এইভাবেও আমরা কাজ করতে পারি, ঠিক আছে। তাহলে চলো আমরা আরেকটা কোড দেখি। আচ্ছা, এখন আমরা আরেকটা কোড শিখবো। এই কোডটা একটু জানা তোমার জন্য দরকার। কেন দরকার সেটা একটু পরে বলতেছি, কিন্তু কোড কোনটা, সেই আগেরটাই। যে কোনো 5টা সংখ্যা যোগ করো অ্যারের মাধ্যমে, অথবা 10টা সংখ্যা যোগ করো অ্যারের মাধ্যমে। তো এখন কথা হলো, আমাদের মাথায় একটা কোশ্চেন চলে আসে, একটু ভালো করে খেয়াল করে দেখো, যে যদি 5টা সংখ্যায় যোগ করি অ্যারের মাধ্যমে, তখন আমাদের কি করতে হয়েছে, একটু আগে যেটা করছি স্ক্যানএফ দিয়ে, ঠিক আছে। এইখানে দেখো ওই যে একটু আগের কোডটা আসছে, এখানে আমরা স্ক্যানএফ দিয়ে যে মান নিছিলাম, মান নেওয়ার সময় কিন্তু ওই 5টা ঘরকে আমরা আগে খেয়াল করে দিছি যে A0 থেকে A4 পর্যন্ত ঘরগুলোর ভিতরে মান বসতো। এবার যদি 100টা ঘরের ভিতরে মান বসাই, ভালো করে বুঝো, এবার যদি কি করি 100টা ঘরের ভিতরে মান বসাই এবং 100টা ঘর যদি যোগ করি, তাহলে এই কোড থেকে তো আমরা এটা তো বুঝতে পারতেছি যে ওইখানে ফর ব্যবহার করে যে 5টা ঘর সহজে যোগ করার ব্যবস্থা করতে পারছিলাম, ঠিক আছে। তাহলে এখন যদি 100টা ঘরে মান বসায় 100টা ঘর যোগ করি, তাহলে কিন্তু আমরা আরো স্ক্যানএফে 100টা, মানে এই যে স্ক্যানএফ ব্যবহার করে যদি এখন 100টা ঘরে A0 থেকে A99 পর্যন্ত 99 পর্যন্ত মান বসানোর কাজ করি, তাহলে চিন্তা করছি কোডের কি অবস্থা হবে। তাহলে এখানেও অবশ্যই আমাদের কি আছে, কোনো শর্টকাট আছে। তাহলে ওই শর্টকাটটা আমরা এখন শিখবো, যে ওই 5টা না, এটা জাস্ট আমি 5টা দিয়ে দেখাচ্ছি, কিন্তু এখানে তুমি চাইলেই এখানে তুমি কি করতে পারবা, তুমি অ্যারে 100 দিয়ে তুমি 100 পর্যন্ত মান, একটু পরে বুঝাচ্ছি, যে 100 পর্যন্ত 100টা ঘরের ভিতরে তুমি মান বসাতে পারবা। আবার 100টা ঘরে তুমি যোগ করে ওইটার ফলাফল তুমি যোগ করে ওইটা বের করে দিতে পারবা। তাহলে এটা কিন্তু খুব শর্ট একটা ছোট্ট ট্রিক। ওই স্ক্যানএফে এত বড় লাইন লিখতে হবে না, একটা একটা করে ঘর বসাইতে হবে না স্ক্যানএফে, যে আমার মানে n% A0 n% মধ্যে and A0 and A1, এইভাবে করে 100টা ঘর লিখতে হবে না। এই সিস্টেমটা বোঝার জন্য আমরা এই কোডটা করব। এখন তার থেকে আরেকটা ইম্পর্টেন্ট কথা, যে এই কোডটা কি তোমার জন্য ইম্পর্টেন্ট? হ্যাঁ, যদি ওই বড় ধরনের কোনো প্যাচগোছে ফালাই দেয় যে এতগুলো সংখ্যা, যদিও খুবই বাইরের কথা যে যদি ফালাই দেয় এটা, কিন্তু এটা আমি তোমাকে মেইনলি শেখাচ্ছি হলো একটা কারণ, সেটা হলো আমি বোর্ড ক্লাসের ভিতরে এই টপিকটা জানি মাথায় ভালো করে ঢুকে স্যার, আমি বোর্ড কোশ্চেন সলভের সময় আমি একটা কোশ্চেন করাবো, যে অনেকগুলো সংখ্যার ভিতরে তোমার ম্যাক্সিমাম সংখ্যা অর্থাৎ বড় সংখ্যা, অর্থাৎ 10টা সংখ্যার ভিতরে বড় সংখ্যা নির্ণয় করো। তাহলে 10টা সংখ্যার ভিতরে 10টা সংখ্যাকে আগে তোমাকে নিতে হবে, তারপর ওইখান থেকে তোমার যাচ করে করে বড় সংখ্যাটা বের করতে হবে। এখন কথা হলো, এই কোড করার পরে আমি ওই কোডটা শেখাবো না, তার কারণটা হলো একই সাথে এত কিছু দিলে একটু কমপ্লেক্স হয়ে যাবে। তাহলে আমরা এই পর্যন্ত রাখছি, এবং বোর্ড ক্লাসে খুব রিসেন্ট, আমি যেহেতু পরবর্তীতে বোর্ড ক্লাস শুরু করতেছি, রিসেন্ট কোনো ক্লাসে দেখবা যে ওই ক্লাসটা করাই দিয়েছি। তাহলে এইটা জানি মাথায় থাকে, ঠিক আছে। ওই ক্লাসে আমি বলে দিব যে এই কোডটা দেখা যায় দরকার পড়লে, কারণ ওইখানে যখন আমি বলবো 10টা সংখ্যা বা 100টা সংখ্যার ভিতরে বড় সংখ্যা নির্ণয় করো, ঠিক আছে, তখন ওই যে অনেকগুলো সংখ্যার কথা বললাম, ওই কোডটার জন্য আমাদের এই টাইপটা দরকার পড়বে। আমরা আলাদা আলাদা করে 10টা সংখ্যা স্ক্যানএফ দিয়ে নিব না, আলাদা আলাদা করে স্ক্যানএফ দিয়ে পরে ভিতরে and A0 and
1 2 3 4 5 6 অথবা রোল 1 2 3 4 এইভাবে করে স্ক্যানএফ দিয়ে নিব না, আমরা তখন এই পদ্ধতিতে নিব, যাতে শর্ট করে সহজে অনেকগুলো সংখ্যা নেওয়া যায় এবং যতগুলো সংখ্যা নিচ্ছ ততগুলো সংখ্যা সহজে যোগ করা যায়। অথবা তুমি এগুলো থেকে বড় সংখ্যা নির্ণয় করতে পারো। অবশ্যই বড় সংখ্যা ছোট সংখ্যা নির্ণয় করতে গেলে আবার অন্য ছোট্ট একটা সিস্টেম আছে এই জায়গাটায়, তখন যোগ করবা না, এখানে অন্য কোনো সিস্টেমের কাজ করবা, সেটা আমরা ওই বোর্ড সলভের ক্লাসে দেখতে পারবো। ঠিক আছে, তাহলে এটা আমরা তাহলে কি বুঝলাম যে আমাদের এটার মেইন কাজটা হলো অনেকগুলো সংখ্যা অথবা ওই অ্যারে ছোট কাজগুলো ও করে দিতে পারে এবং বড় কাজগুলো ও করে দিতে পারে। কিন্তু একটু আগে স্ক্যানএফে যে প্রবলেমটা ছিল যে আমাদের একটা একটা করে ঘর, ওই এখানেও স্ক্যানএফ আছে কিন্তু একটু আগের কোডে যেটা প্রবলেম ছিল যে আমাদের একটা একটা করে ঘর বলে দিতে হয়েছে, আর 1 নম্বর কোডে কি প্রবলেম ছিল ওইখানে তো আমাদের সবই বলে দিতে হয়েছে, আমার সবগুলো ঘরে কিভাবে মান ঢুকবে ওইটাও বলে দিতে হয়েছে, আবার যোগের সময় সামের সময় আবার প্রত্যেকটা ঘর যোগ করে একটা একটা করে ঘর কি করতে হয়েছে ওইখানে লিখে দিতে হয়েছে। তাহলে সবার প্রথমে আমি একটু সহজটা শিখাইছি, তারপরে শর্টে কিভাবে যোগ করা যায় শিখাইছি। এবার শর্টে কিভাবে তুমি ইনপুট নিবা, শর্টে কিভাবে তুমি ওই যোগটা করবা, ওই সিস্টেমটাই ওইটা, কিন্তু ইনপুটটা কিভাবে নিবা সেই জিনিসটা আমরা এখানে শিখতেছি। একটা জিনিস খেয়াল করো, এখানে ফর কিন্তু দুইটা আছে, কিন্তু এই দুইটা ফর কিন্তু কি না, নেস্টেড না। ঠিক আছে, নেস্টেড না, এই দুইটা ফর কি আলাদা আলাদা ফর। কেন? কারণ এই ফরের পরবর্তীতে আর একটা ফর নাই, এই ফরের পরে ওর একটা নিজস্ব অ্যাকশন আছে, অর্থাৎ একটা কাজ বা সূত্র স্টেটমেন্টের মতো কিছু একটা আছে, এবং এই ফরের পরেও কি আছে, ও নিজস্ব একটা কাজ বা তার একটা অ্যাকশন টাইপের জিনিস এখানে আছে। তাহলে এরা হলো আলাদা আলাদা ফরের কাজ এখানে করবে। তো এখানে একটু তাকায় দেখো, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ওরা আটকায় দিছি। তুমি যদি চাও যে ওরেও আমি ভাই সেকেন্ড ব্র্যাকেট দিব, কেন দিচ্ছেন না ওরে, তাহলে ওরেও তুমি সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে রাখতে পারো। এখন এই সেকেন্ড ব্র্যাকেটটা আসলে অনেক বড়, যখন আমরা কোড করি তখন ছোট ছোট ফাংশন দিয়ে আমরা অংশগুলোকে সাজায় সাজায় কাজ করি, যাতে আমাদের এইসব ফর টর থেকে শুরু করে অন্য যারা আছে ওরা যাতে তাদের অ্যাকশনগুলো ভালো করে বুঝতে পারে। কিন্তু এই ছোটোখাটো কোডের ভিতরে আসলে এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই জিনিসগুলোকে এতটা আটকানোর প্রয়োজন পড়ে না। ফর নিজে এমনি বুঝতে পারতেছে যে আমি এখানে ক্লোজ হই নাই, আমার কাজ ওর সাথে কানেক্টেড। এই ফরও নিজেই বুঝতে পারতেছে যে আমি এখানে ক্লোজ হই নাই, আমার কাজটা ওর সাথে কানেক্টেড, সমস্যা হয় না। তো এখানে তুমি যদি না দাও তাও কোনো প্রবলেম নাই, তুমি না দিয়েও এই কোডটা করতে পারো। ওকে, এভাবে কোডটা লিখতে পারো। তো এখন একটা জিনিস হলো যে এই কোডটা কাজ করে কিভাবে, খুবই মজা, খুবই সুন্দর একটা কাজ। এটাই আসলে আমাদের অ্যারের মেইন কাজটা। দেখো, 5টা সংখ্যা যখন সে নিবে, সে যখন ইনপুট করবে, স্ক্যানএফে আমরা এমনভাবে ফালাইছি যে AI, তার মানেটা কি, তার মানেটা হলো এই আইটা হলো 0 থেকে যত পর্যন্ত দিবা মেমোরিতে তত পর্যন্ত ঘর তৈরি হয়ে যাবে। কিভাবে? এই যে তুমি এখানে বলেই দিছো যে আই হলো 0 থেকে আমি এখানে কয়টা ঘর নিব, এই যে 5 পর্যন্ত। ঠিক আছে, ভালো করে বুঝছো, ভালো করে বুঝছো, সুন্দর করে, অনেক কাজ আছে এখানে। তাহলে আমার আয়ের মানটা কি, আয়ের মানটা আমার A5, অর্থাৎ A0 থেকে A4 পর্যন্ত 5টা ঘর তৈরি হবে, তাই না? আমি শর্ট করে লিখতাম, একটু শর্ট করে লিখতেছি, মনে রাখো যে আমার A0 থেকে, ঠিক আছে, A0 থেকে শুরু করে কি তৈরি হবে, A4 পর্যন্ত কয়টা ঘর তৈরি হবে, টোটাল 5টা ঘর তৈরি হবে, তাই না? এই যে 5টা ঘর যে তৈরি হইলো, আমি তো আগেই বুঝতে পারছি। তাহলে আমার যদি এখন কেউ বলতো বা আমাকে যদি কেউ বলতো 100টা ঘর, 100টা সংখ্যা আমার লাগবে, তখন আমি এখানে কি করতাম, এর মান কত নিয়ে রাখতাম, 100 নিয়ে রাখতাম। ঠিক আছে, তাহলে মেমোরিতে তখন কি হইতো, তোমার A0 থেকে A99 পর্যন্ত ঘর তৈরি হইতো, অর্থাৎ টোটাল 100টা ঘর তৈরি হয়ে যেত। ঠিক আছে, এবার ঘর নিছি, এবার ওই 100 জনের ইনপুট দিতে গেলে তো আমার একটা প্রবলেম সৃষ্টি হবে। তখন আমি কি করব, তখন আমি বলে দিব যে ফরের মানটা কই থেকে শুরু, 0 থেকে শুরু, ফরের মান শেষ কত, 99-এ। ঠিক আছে, এবং এক এক করে বাড়বে। তখন এই যে এক এক করে বাড়বে, তাহলে অটোমেটিক তুমি যখন এই যে স্ক্যানএফে, একটু মাথাটা ক্লিয়ার রাখো, অটোমেটিক যখন তুমি স্ক্যানএফের ভিতরে কি দিবা, তুমি মান দেওয়া শুরু করবা। তো তুমি যখন এই কোডটা রান করবা, ঠিক আছে, এই কোডটা রান করলে তোমার কাছে বলবে কি এন্টার 5 নাম্বার, আর তুমি যদি 100টা নাম্বারে কাজ করো এন্টার 100 নাম্বার। তখন তুমি একটা একটা করে নাম্বার দিবা। সেই প্রথম নাম্বারটা যখন দিবা, তখন আমার আয়ের মান কত, আয়ের মান হলো 0, তখন প্রথমটা অটোমেটিক A0-তে চলে যাবে। ঠিক আছে, তারপরে 1 বাড়বে, এই যে এটা চলে গেল, পরে আবার 1 বাড়বে বাইরা, তখন কি হবে, এটা দেখতেছে 4, এই তোমার এখন আপাতত 4-এর জন্য বলি, তো এটা আপাতত দেখো যে এখন আপাতত কত জন্য বলতেছি, 4-এর জন্য আগে বলি, পরে 100 বলি। তাহলে এখন আমার তো কয়টা আছে, 5টা ঘর আছে। তাহলে এখানে কি হয় দেখো, তুমি যখন প্রথমে মনে করো একটা মান দিলা, তুমি প্রথমে মান দিলা মনে করো 15, ঠিক আছে, তুমি যখনই এই যে এখানে প্রিন্ট 5টা নাম্বার বলছো, 5টা নাম্বার 15 যখন ক্লিক করলা, তখন এই স্ক্যানএফের কারণে 15টা ঢুকবে, কোথায় ঢুকবে, AI-তে। আর আয়ের মানটা কত, আয়ের মানটা হলো 0, 0 কি 4-এর থেকে ছোট, হ্যাঁ ছোট। আর যখনই 0 4-এর থেকে ছোট, তখনই কোথায় যাবে, তখন এটা নিচে যাবে। দেন তুমি যখন এই যে 15 নাম্বারটা দিবা, তখন এটা কোন ঘরে যা ঢুকবে, এই যে আয়ের মান কত, 0, অর্থাৎ তোমার A0-তে। ঠিক আছে, A0 নামের ঘরে সে কি করবে, আমার এই 15টারে প্রবেশ করায় দিবে।
ঠিক আছে। দেওয়ার পরে সে আবার কি করলো, এই যে উপরে গেল, উপরে যাওয়ার পরে আয়ের মান কত হলো 1, আয়ের মান এই যে মানে শূন্য থেকে তোমার শূন্য থেকে প্লাস প্লাস মানে এক বৃদ্ধি পেলো, তাহলে কত হলো 1 হলো। এই 1 হয়ে আবার কোথায় আসলো, এই যে 1 আসলো। এখনও কি 4 থেকে ছোট? হ্যাঁ নিচে যাবে, 4 থেকে ছোট। ছোট হলে এবার আবার আই, তাহলে আয়ের মান কত 1, তাহলে এ আই মানে এবার কত হলো তোমার A1, তাহলে এর পরবর্তী ঘর কি আসলো, এর পরবর্তী ঘর আসলো হলো A1, ঠিক আছে। এবার এই ঘরের ভিতরে কত ঢুকছিল 15, একটু আরেকটা কালি দিয়ে লিখি যে এই ঘরের ভিতরে কত যা ঢুকছিল 15 ঢুকছিল, ঠিক আছে। আর A1 এর ভিতর তুমি আবার পরবর্তীতে যে নাম্বার দিবা, মনে করো 20 দিলা, এই 20 আবার যায় তোমার A1 এর ভিতরে ঢুকে পড়বে। এর পরবর্তীতে তুমি আবার যে নাম্বার দিবা, ঠিক আছে, এর পরবর্তীতে তোমার এটা শেষ হওয়ার পরে আবার উপরে যাবে, আয়ের মান কত হবে 2 হবে। এখানে যা বলবে 2, ও কি 4 থেকে ছোট? হ্যাঁ ছোট। তাহলে এবার আবার এখানে কি আসবে, A2 নামের ঘর তৈরি হবে, আর যেই মানটা তুমি দিছো A2 ঘরে যে প্রবেশ করবে। এইভাবে 4 পর্যন্ত এখানে 4 আসবে, 4 কে ওর সমান, হ্যাঁ সমান, 4 নামের ঘর তৈরি হবে, 4-এর মান চলে যাবে। তার মানে তোমাকে আগে খেয়াল করতে হবে, ঠান্ডা মাথায় এবার সহজভাবে বলি যে তোমাকে আগে বলতে হবে যে কোশ্চেনে কি বলা আছে। 10টা সংখ্যা ইনপুট না বলা আছে, তাহলে আমি এখানে কি করব, এর মান কি দিব 10 দিব। তাহলে আমার ঘরগুলো কি তৈরি হবে, 0 থেকে কত পর্যন্ত, তখন 0 থেকে তৈরি হয়ে যাবে আমার 10 পর্যন্ত, সরি 9 পর্যন্ত, দুঃখিত। তখন আমার ঘরগুলো কি 0 থেকে 9 পর্যন্ত 10টা ঘর তৈরি হয়ে যাবে। এইবার তুমি যখন এখানে কি করবা, তখন এই 10টা ঘরের নিয়ে কাজ করতে গেলে তোমার কাজটা হবে কি, তখন তুমি এখানে শুধু কি দিবা, এখানে দিবা হলো তোমার 9, ঠিক আছে। আর এখানে দিবা কি, এখানে দিবা হলো 10। 10 মানে তুমি কি বুঝলা, 0 থেকে 9 পর্যন্ত শুরু হয়েছে, এই যে 0 থেকে 9 পর্যন্ত ঘর। এবার তুমি 10টা সংখ্যা ইনপুট দিতেই থাকবা, অটোমেটিক এই লুপ চলবে, আর একটা করে ঘর তৈরি হচ্ছে এবং ওর ভিতরে মানগুলোকে সে ঢুকায় দিবে। এইভাবে যখন তোমার কি হয়ে যাবে, সবগুলো মান তোমার নেওয়া হয়ে গেল, ওই একটু আগের কোডের মতো, যে সবগুলো মান আমার নেওয়া হয়ে গেছে। তারপরে সে প্রত্যেকটা ঘর মেমোরিতে তো আসেই, যে A0-র ভিতরে এই মানটা দিছি, A1 এই মানটা দিছি, A2-তে এই মানটা দিছি, সেই মানগুলোকে সে আবার একটু আগে যে কাজ করলো সেই লুপের মাধ্যমে সে সবগুলোকে ঘুরায় কি করবে, তোমার যোগ করবে, যোগ করে তোমার এখানে সাম দিয়ে দিবে। তার মানে এই সিস্টেমটা যে আমি তোমাকে শিখাইলাম, এই সিস্টেমটাই হলো ফার্স্ট অ্যারে। তুমি ফায়দা বুঝতে পারলা যে আমি এখানে তাহলে খুব সহজে কি করতে পারি, শুধু 100টা না, হাজার হাজার লাখ লাখ আমি কি করতে পারবো, ঘর তৈরি করতে পারবো। এবং এই যে একটা ছোট সিস্টেম করে দিলাম, আমি ওই 100টা ঘর তৈরি করলে 100টা ইনপুট দিতে পারবো খুব সহজেই, আমার 100 বার কিছু লিখতে হয় নাই। এবং এই যে কাজটা করলাম, ওই 100টা ঘরকে সে আবার কি করে দিতে পারবে, খুব সহজেই যোগ করে দিতে পারবে। এটা তো শুধু যোগের কাজ, অ্যারে এছাড়া আরো অনেক কাজ করে, যে জিনিসগুলো সম্পর্কে আমি তোমাকে বলতে পারতেছি না। ইঞ্জিনিয়ারিং যখন পড়বা তখন ইনশাআল্লাহ একটু একটু করে তুমি জানতে পারবা। তাহলে এই যে কাজটা, জিনিসটা খুব মজার না, যে আমাদের যে সীমাবদ্ধতাগুলো ছিল, যে এইটুকুই করতে পারতেছি, তাহলে এখন দেখতে পারছো, এখন তুমি কিন্তু মান দিয়ে তোমার ইচ্ছা মতো মান দিয়ে তুমি কি করতে পারতেছো, ইচ্ছা মতো মান দিয়ে তুমি এগুলোকে যোগ করে দিতে পারতেছো, ঠিক আছে। তাহলে মেইন থিমটা কি যদি আমাকে বলে, তাহলে 100টার জন্য বলি, তাহলে এটা কেন তুমি শিখতেছো, আমার কিন্তু লার্জেস্ট স্মলেস্ট সংখ্যার জন্য এই টাইপের, এই যে এইটুকু টাইপের একটা কাজ করব, কিন্তু এটা শিখাইতেছি হলো আমাদের অ্যারের ব্যাপ্তিটা বোঝানোর জন্য। তাহলে মনে করো এবার 100টা বললো, তার মানে আমার ঘর তৈরি হয়েছে কত থেকে কত পর্যন্ত, 0 থেকে কত পর্যন্ত তৈরি হয়েছে, মেমোরিতে A99 পর্যন্ত ঘর তৈরি হয়েছে, ঠিক আছে। তাহলে এবার কাজ কি, তাহলে আমি তখন এখানে কি দিব, তোমার আয়ের মান 0 থেকে কত দিব, 99 পর্যন্ত দিব, ঠিক আছে। 99 পর্যন্ত দিলে আমার প্রথমবার স্ক্যানএফ দিয়ে, যেহেতু এ দিয়ে আই দেওয়া আছে, তাহলে প্রথমবারের স্ক্যানএফে যে মানটা তুমি দিবা, ওই মানে তুমি তো মান জাস্ট ইনপুট করবা, ওই ইনপুটের মানটা প্রথমবারে যাবে কোথায়, A0-তে, তারপরে যাবে কোথায়, A1-এ, A2-তে, A3-তে, এইভাবে তোমাকে খেয়াল করে শুধু ইনপুট দিতেই থাকবা। দেন দিতে যখন তুমি 0 থেকে 99 কয়টা ঘর হয়, 100টা, এই 100টা ঘর যখন ফিল আপ হইলো, তারপরে যখন তুমি এন্টারে ক্লিক করবা, দেন তোমার কি হবে, এই জিনিসটা, তখন তোমার যে মেমোরিতে যে মানগুলো বসলো, সবগুলো ঘরের ভিতরে তুমি তো মান বসাইলা, তুমি যে মানগুলো দিবে এগুলো কি হবে, এগুলো এই সবগুলো ঘরে মেমোরির ভিতরে, মেমোরিতে যে জায়গাগুলো তৈরি হয়েছে, ঠিক আছে, এই জায়গাগুলোর ভিতরে একটা মনে করো 20, তারপর আরেকটা জায়গাতে 15, আরেকটা জায়গাতে মান বসাইছো 10, আরেকটা জায়গাতে মান বসাইছো, এইভাবে সবগুলো ঘরে, যে A0, A1, A2, A3, এইভাবে A99 পর্যন্ত যে ঘর বানাইছো সেই ঘরের ভিতরে মান ঢুকবে।
ঢোকার পরে এইগুলোতে ঢুকে থাকবে মেমোরিতে, ওই জিনিসগুলোরই সে আবার নিয়ে এই যে এই লুপটা কী করবে, একটু আগে যেভাবে দেখালাম ওইভাবে শুধু সেইটারে লুপ করে পেঁচায় এখানে কি করবে, তোমাকে অ্যাড করে আউটপুটে দিয়ে দিবে। তাহলে এই ছিল আমাদের কোড। এখন চলো আমরা ছোট একটা প্র্যাকটিক্যাল দেখে আসি স্যার, এবং প্র্যাকটিক্যাল দেখার পরে ছোট কাজ একটা আছে সেটাও আমাদের দেখতে হবে। আসসালামু আলাইকুম, তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি ছোট্ট একটা প্র্যাকটিক্যাল ক্লাসে। একটু খেয়াল করে দেখো যে আমরা একটু আগে যে কোডটা করলাম সেই কোডটা এখানে দেওয়া আছে। তো এই কোডটা একটু খেয়াল করলে দেখতে পারবে, আমার কার্সরটার দিকে একটু খেয়াল করবে, যে আমি যা বলি একটু কার্সরের দিকে খেয়াল করবে, যে আমরা ওই একইভাবে ফ্লয়েড দিয়ে এই কাজটা করতেছি সামের জন্য এবং অ্যাভারেজের জন্য। আমরা ইনক্লুড স্টুডিও ডট এইচ লিখছি, তারপরে ইন্ট মেইন দিলাম, তারপর ফ্লয়েড দিয়ে আমরা কি নিয়েছি, এর ভিতরে 5টা ঘর তৈরি করলাম, 0 থেকে কত পর্যন্ত, 4 পর্যন্ত। অ্যান্ড তারপরে আমাদের যে কাজটা হলো, তারপরে আমরা দেখো এখানে একটু তাকায় যে আমরা সাম নিছি অর্থাৎ যোগফল বের করার জন্য, এবং কি নিছি, তার সাথে নিছি হলো অ্যাভারেজটা। ঠিক আছে, তো এর পরবর্তী কাজ আমরা দেখো প্রিন্টএফ দিয়ে ইন্টার 5 নাম্বার দিছি এবং একটা স্পেস দিয়ে একটু স্ল্যাশ দিছি। এটা আউটপুটে দেখতে সুন্দর লাগে, তুমি যখন দেখবা তখন বুঝতে পারবা যে এটা দিলে সৌন্দর্যটা আসলে কোথায় লাগে। তো এই প্রিন্টএফের কাজটা তুমি জানো। তো এর পরবর্তী কাজ হলো স্ক্যানএফ। এখানে দেখো আমরা যে কাজটা করছি সেটা হলো যে 5টা সংখ্যার ইনপুটের ব্যবস্থা করে দিচ্ছি। একটু খেয়াল করে দেখবা যে আমরা এখানে ফ্লয়েটের জন্য 5টা %f এবং তার পরবর্তীতে সিরিয়ালে প্রত্যেকটা কি দিছি, প্রত্যেকটা ঘর লিখে দিছি। এবং এখানে একটু খেয়াল করে দেখো যে আমাদের এই জায়গাটায় কি হয় না, কোনো কমা হয় না, আর এই জায়গাটায় কমা দিতে হয়। ঠিক আছে, তো একটু খেয়াল করো, এটা সবসময় খেয়াল রাখো একটু। আর এর পরবর্তীতে আমরা সাম দিয়ে যোগের ব্যবস্থা করে দিলাম, তারপরে আমাদের কি যোগফল এবং কি তো তোমার যোগফলটাকে আমরা কি করলাম, অ্যাভারেজে কি করছি, সামকে 5 দিয়ে ভাগ করছি, এটা আমাদের কি, এটা হলো আমাদের অ্যাভারেজ বের হইলো। ঠিক আছে, এবার প্রিন্টএফে আমরা আলাদা আলাদা কি করলাম, দ্য সাম ইজ সুন্দর করে লিখছি, এটা আউটপুটে সুন্দরভাবে আসবে। এবং তারপরে আমরা লিখছি কি অ্যাভারেজ ইজ, এটাও আউটপুটে আমাদের সুন্দরভাবে আসবে। এটা একটু তোমাকে খেয়াল রাখতে হবে যে এইভাবে লিখলে জিনিসটা দেখতে ভালো লাগে। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের কোডটা। এবার এটা যদি তুমি কি করো, একটু খেয়াল করে দেখো যে যদি 0.2f দিয়ে রাখছি এখানে, আর উপরটায় কিন্তু আমরা 0.2f দিই নাই। তো ফ্লয়েটের ক্ষেত্রে এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের এখানে যেটা শুধু f, ওটা হলো ফ্লয়েট, অর্থাৎ পয়েন্টের পরে ঘর থাকবে, আর 2f থাকলে কি পয়েন্টের পরে 2টা ঘর থাকবে। এখন খেয়াল করে দেখো আমরা যে রান করলাম, রান করে 5টা নাম্বার চাচ্ছে, ওই দেখো একটা স্পেসের পরে এই আমাদের নাম্বারগুলো নেওয়ার জন্য ইয়াটা আসছে। ঠিক আছে, ঘরটা আসছে, দেখতে ভালো লাগতেছে, কারণ ওইখানে আমরা একটা কি করছিলাম, একটা স্পেস দিয়ে তারপরে আমরা ইন্টার 5 নাম্বার পরে স্পেস দিছিলাম। দেন 5টা নাম্বার যা মন চায় তুমি দাও। কিবোর্ড থেকে আমি জাস্ট র্যান্ডম 5টা নাম্বার দিয়ে দিছি, যেগুলো ইচ্ছা বা হাতে আসছে। তো এখানে দেখো যে রান করার সাথে সাথে দেখো এখানে সুন্দর করে দ্য সাম ইজ লেখা, এরপর আমাদের কি আছে, এই টোটাল 5টা সংখ্যার যে যোগফল এটা চলে আসছে। ফ্লয়েড দেওয়ার কারণে পয়েন্টের পরে নাম্বারগুলো আসছে। আর হলো এটা সমস্যা নেই, কিন্তু মেমোরিতে একটু জায়গা খায়, এই হলো একটা ঝামেলা। আর তার পরবর্তী কাজকে দেখো যে এরপরে হলো অ্যাভারেজ যেটা আছে, অ্যাভারেজটা সুন্দর করে চলে আসছে। এবং অ্যাভারেজের যে খেয়ালটা আছে সেটা হলো কি, যে আমাদের এই 5টা সংখ্যাকে ভাগ করে যেটা আসছে সেটা হলো আমাদের 5টা সংখ্যাকে যোগ করে 5 দিয়ে ভাগ করে যেটা আসছে সেটা হলো অ্যাভারেজ। কিন্তু অ্যাভারেজে যেটা আসছে মজার ব্যাপার সেটা হলো পয়েন্টের পরে কয়টা ঘর আছে স্যার, মাত্র 2টা ঘর আছে। ওকে, তো পয়েন্টের পরে 2টা ঘর কেন, তার কারণটা হলো আমরা এখানে 0.2f দিছিলাম, আর এখানে আমরা কি দিয়ে রাখছি, এখানে আমরা 0.2fটা দেই নাই, তাই আমাদের পয়েন্টের পরে 0 আসছে। তুমি যদি এটা কোনোভাবে ইন দিয়ে করতা, যদিও আমাদের অ্যাভারেজ এটা বের করতে হয়েছে তাই আমরা ফ্লয়েড দিয়ে করছি, ইন দিয়ে করলে কিন্তু আমাদের এই পয়েন্টের পরে ঝামেলাটা আমাদের হয় না। ঠিক আছে, তো এই হলো আমাদের একটা কাজ, এটা একটু তুমি খেয়াল রাখবা যে আমাদের এই যে এতগুলো পয়েন্টের পরে এতগুলো সংখ্যা বা 0 দেখানোর কারণটা কি, সেটা হলো কি ফ্লয়েড দিয়ে কাজ করার কারণে। ঠিক আছে, আর এখানে 2টা দেখানোর কারণ কি, 0.2f দেওয়ার কারণে। তাহলে এই জিনিসটা তোমাকে একটু ক্লিয়ার করা দরকার ছিল, তাই একটু বলে দিলাম। তো এখানে আরেকটু দেখো যে সামনাসামনি দেখাই যে এখানে তাহলে কি হয়েছিল আমাদের, ওই যে দেখো পার্সেন্টেজ অ্যাপ দেওয়ার কারণে কি হয়েছে, এখানে আমাদের ফ্লয়েড, এটা নর্মাল ফ্লয়েড, পয়েন্টের পরে 6টা ঘর আসছে। ঠিক আছে, আর এরপরে হলো আমরা এখানে কি করছি, এই যে দেখো একটু তাকায় যে আমরা 0.2fটা নেওয়ার কারণে আমাদের কি আসছে, পয়েন্টের পরে কি একটা ঘর আসছে, 2টা ঘর আসছে। ঠিক আছে, তো একটু খেয়াল রাখো এই জিনিসটা, কিন্তু আমরা যদি কোনোভাবে ইন্টিজার দিয়ে কোডটা করতাম, যেহেতু আমরা রিস্ক নেই না কেন, কারণ আমাদের অ্যাভারেজটা বের করতে হবে, তাহলে কিন্তু আমাদের এই ঝামেলাটা ভোগ করতে হতো না। ঠিক আছে, তাহলে এটা একটু খেয়াল রাখো। যে ফ্লয়েড যদি আমরা নেই তাহলে অটোমেটিকভাবে আমাদের কি হবে, যদি আমাদের যোগফলটা যে যাই আসুক না কেন তারপরে দশমিক দিয়ে কিছু নাম্বার দেখাবে। ঠিক আছে,
পরবর্তী যে কোডটা আমাদের আছে সেটা হলো কি, সেটা আমরা একটু চেষ্টা করছি কি করার জন্য, খেয়াল করে দেখো কোডটা। এখানে আমরা চেষ্টা করছি হলো যে আমরা ফর দিয়ে ওই যে আমাদের যোগ করার সময় যে বারবার লিখতে হয়, এই যে ওই ঝামেলাটা যাতে না হয়, তাই আমরা একটু এখানে ফরের ব্যবস্থাটা করে দিছি। এখানে আহামরি আমরা তেমন কোনো কাজ করি নাই। আগে যা ছিল, ঠিক আছে, আগে যা ছিল দেখো, ফ্লয়েড থেকে এখান থেকে শুরু করে সব তাই আছে। শুধু একটা জিনিস খেয়াল করতে হবে তোমাকে, সেটা হলো কি, সেটা হলো আমাদের যেই সামের যেই ঘরটা আছে, ওকে, সামের ঘরে আমরা কি জিরো দিয়ে দিছি, ঠিক আছে, কারণ আমার এখানে ফর, এখানে আমার কি হবে, সামের ওই যে ফরের পরে যে সাম ইজ ইকাল টু সাম প্লাস সামথিং, যেটা এস ইজ ইকাল টু এস প্লাস আই টাইপের যে জিনিসটা ছিল সূত্র স্টেটমেন্ট, এই জিনিসটার মতো, তাই আমরা এখানে সামটারে কি দিছি, জিরো দিয়ে দিছি, কারণ আমরা এখানে একটা লুপ চালাবো এবং পরের লাইনটা কি লুপের সাথে কানেক্টেড, অর্থাৎ সূত্র স্টেটমেন্ট যেটা, ঠিক আছে, ফরের পরবর্তী লাইনটা, এই জন্য আমরা সামটারে কি দিলাম, জিরো দিয়ে দিলাম, এবং গুণন হলে এখানে কি হইতো, ওয়ান দিয়ে দিতাম। ওকে, তাহলে এই ছিল আমাদের জিনিসটা। আর বাকি উপর যে সাধারণ জিনিসগুলো আছে এগুলো সাধারণই আছে, আগের মতো উপরেরটাই, একটু আগে যে কোডটা করছি সেটাই আছে। দেন আমরা স্ক্যানএফ নিয়ে মানের ব্যবস্থা করে দিছি, ঠিক আছে, আগের মতোই সেম টু সেম সব কাজ আমরা এখানে করছি। ওকে, আর এখানে ইন দিয়ে আই বলে দিছি, এটা হলো ইন্টারেস্টিং ফ্যাক্ট, যেটা একটু আগে তোমাকে বলছিলাম যে ইন দিয়ে আইটা আলাদা বলে দেওয়ার কারণে আমরা এখানে যে ঝামেলাটা হয় ওই ঝামেলা থেকে বেঁচে গেলাম। আর তারপরে আমরা যে প্রিন্টএফের কাজটা করছি এটা করলাম, কিন্তু ইন্টারেস্টিং আরেকটা জিনিস কী ছিল, সেটা হলো অ্যাভারেজ। আমরা কি করছি দেখো, যে এই তোমার অ্যাভারেজটায় যায় আমরা 0.2f দিছি, দেওয়ার পরে আমরা এখানে কি করছি, সাম দিয়ে এটাকে স্ল্যাশ দিয়ে 5 দিয়ে ভাগ করে দিছি, এবং অ্যাভারেজ ইজ, এটা আমাদের আউটপুটে কিন্তু এই অ্যাভারেজ ইজটাই থাকবে, তারপরে ওই সামটা যেটা আসছে সামটা যোগ হয়ে 5 দিয়ে ভাগ হয়ে অ্যাভারেজটা বের হয়ে যাবে। তো এটা একটা ইন্টারেস্টিং জিনিস যে আমরা আলাদা এক্সট্রা একটা লাইন না করে আমরা আউটপুটে এই কাজটা করে দিতে পারি, অর্থাৎ প্রিন্টএফের ভিতরেও এইটুকু কাজটা আমরা করে দিতে পারি। তো চলো আমরা কোডটা রান করে দেখি। তো দেখো, কোডটা রান করার পরে আমরা আমাদের ইচ্ছা মতো 5টা নাম্বার আবার দিই। তো এখানে তুমি যে কোনো নাম্বার দিতে পারবো, তার কারণটা কি, তার কারণটা হলো আমরা এখানে স্ক্যানএফ নিয়ে কাজ করছি, তুমি 5টা নাম্বার যেমন চাই দাও, দিলা, দেওয়ার পরে এখন রান করে দেখো কোডটা, এই যে দিয়ে দিলাম আমরা 5টা নাম্বার, 1 2 3 4 5 নাম্বারটা দিয়ে দিলাম। এবার যোগ করে যেটা আমাদের আসতেছে দেখো, তো যোগফল আমাদের দেখো এখানে সুন্দর করে যোগফল চলে আসছে সাম ইজের ভিতরে, আর আর হলো পরের লাইনে দেখো অ্যাভারেজ ইজ দিয়ে আবার এটার অ্যাভারেজও চলে আসছে, ঠিক আছে। তাহলে মজার ব্যাপারটা এখানে কি, মজার ব্যাপারটা হলো এই যে আমাদের যেই এখানে কি আসলো সামটা, তাহলে এখানে কাজটা করে কিভাবে দেখো, যে আমাদের তুমি যখন প্রথম নাম্বারটা দিছো এটা কোথায় চলে গেছে, এই 5টা নাম্বারের প্রথম নাম্বারটা A0-তে গেছে, তারপরের নাম্বারটা কোথায় গেছে, A1-এ গেছে, তারপরে যে নাম্বারটা দিছো সেই নাম্বারটা কোথায়, A2-তে, এভাবে সবগুলো নাম্বার কি হয় A4 পর্যন্ত তোমার কভার হবে, চলে যাবে, কারণ স্ক্যানআপ দিয়ে মানগুলো নিছো। তো A4 পর্যন্ত যাওয়ার পরে তোমার এই মানগুলো কি হবে, তুমি যে প্রিন্টএফের সূত্র, উপরে যে সূত্র আর প্রিন্টএফের সূত্র মিলা যেটা দিছো সেখান থেকে আমাদের আউটপুটের ব্যবস্থাটা হয়ে গেছে, ঠিক আছে। তাহলে একটু খেয়াল রাখো যে আমরা অ্যাভারেজের যে কাজটা আছে আমরা এই কাজটা কি করতে পারি, আলাদা করে প্রিন্টএফের ভিতরেও করে দিতে পারি, ঠিক আছে। তো এই যে এই প্রসেসটার মাধ্যমে আমরা প্রিন্টএফেও এইখানে কাজটা করতে পারি, এবং অটোমেটিক আমাদের টোটালটাকে কত 5 দিয়ে ভাগ করবে, ঠিক আছে, সামকে 5 দিয়ে ভাগ করে আমাদের কি চলে আসবে, অ্যাভারেজ চলে আসবে, এবং ওই সামটা তো সাধারণভাবে আসতেছে। এরপরে আমরা যে কোডটা করছি সেটা হলো আমাদের ফরকে আমরা 2বার ব্যবহার করছি, একটু কমপ্লেক্স কোড ছিল তাই না। তো একটু খেয়াল করে দেখো এখানে কাজটা কি, যে আমাদের প্রথম যে ফরটা আছে এই ফরটা কিসের সাথে কানেক্টেড, স্ক্যানএফের লাইনটার সাথেও কানেক্টেড, তাই না। যে আমাদের এখানে যে তুমি ইনপুট নেওয়ার ব্যবস্থা করে দিছি আমরা স্ক্যানএফ পর্যন্ত এটা, আর পরবর্তী যে ফরটা আছে সেই ফরটা কার সাথে কানেক্টেড, আমাদের সামের সাথে, অর্থাৎ যোগ করার যে প্রক্রিয়াটা ছিল আগের মতো সেটার সাথে এটা কানেক্টেড। তো ফর কিন্তু আমরা 2বার ব্যবহার করছি, কিন্তু এটা কিন্তু নেস্টেড না। আচ্ছা, তাহলে এখানে আমাদের কাজটা কি, এখানে আমরা ইচ্ছা মতো আমরা 5টা মানকে ইনপুট নিচ্ছি। তো 5টা মানকে ইনপুট নেওয়ার পরে তুমি দেখো যে এটা যদি রান করো, তো আমাদের দেখো যে দা সাম ইজ চলে আসছে, ঠিক আছে। তো সবগুলো যোগফলটা আমাদের সামনে চলে আসছে। তো এখানে একটা মজার ব্যাপার যেটা, সেটা হলো আমরা ইন্ট দিয়ে কোডটা করার কারণে দেখো এক্সট্রা কিছু ভ্যালু টেলু কোনো ঝামেলা আসে নাই, সরাসরি কোড আমাদের মান চলে আসছে। আর এখানে কি, যে দা সাম ইজ, ঠিক আছে, দা সাম ইজ লেখা, তো এটার এই যে সামের জায়গায় আমাদের কি বসে আছে, একটু আউটপুটে দেখো যে এখানে আমাদের কি আছে, আমাদের আউটপুটটা। তাহলে এই জিনিসটা তো বুঝতে পারলা যে এখানে কীভাবে আউটপুটটা আসে। তা এখন একটা জিনিস, সেটা হলো সেকেন্ড ব্র্যাকেটটা যদি আমরা মুছে দিই, তো একটু আগে যেটা বলতেছিলাম যে সেকেন্ড ব্র্যাকেট মোছার পরেও মজার ব্যাপার হলো দেখবা যে আমাদের কোডটা একইভাবে রান করতেছে। তো এই আমরা এটারে কেন দিছি, এটা দিছি হলো ওই যে কাজের যেই মানে স্পেশালভাবে একটু উল্লেখ করে দিয়েছি যে ফরের এই অংশটার কাজ হলো এইটা, ঠিক আছে, যে এটা হলো ওর স্টেটমেন্ট এইটা। কিন্তু তুমি মুছে দেওয়ার পরেও কিন্তু দেখো যে এই যে ফরটা এখানে কিন্তু বন্ধ হয়নি, বন্ধ হয়েছে কোথায়, ফর তো বন্ধ হয় না, স্ক্যানএফের পরে কিন্তু বন্ধ হয়েছে, তার মানে অটোমেটিক ফরটা এটার সাথে কানেক্টেড এবং
পরবর্তী ফরটা অটোমেটিকভাবে তারপরে স্টেটমেন্ট অর্থাৎ ওই যে সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস এআই ওর সাথে কানেক্টেড। তার মানে কিন্তু এখানে ফরটা কিন্তু নেস্টেড না, আলাদা আলাদা। একটা ফর তোমার ইনপুটের জন্য, আরেকটা ফর কিসের জন্য, আরেকটা ফর হলো তোমার হলো যোগের জন্য আর কি। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে এই যে রান করলাম, এখনও তুমি যদি তোমার মন মতো আবার ওই 5টা সংখ্যা দাও, যে কোনো 5টা সংখ্যা দিয়ে একটু খেয়াল করে দেখো যে তুমি এইগুলো সবগুলোর যখন রান করবে যে যোগফলটা চলে আসছে। ঠিক আছে, দ্য সাম ইজ দিয়ে যোগফলটা আমাদের চলে আসছে। তো এই হলো আমাদের কাজটা। তো এখানে আহামরি তেমন কোনো সমস্যার সৃষ্টি হয় না, তোমরা যতটুকু ছোটো ছোটো কোড করো সেই অনুযায়ী। তারপরেও যে যতটুকু তোমাদের করানো হয় একটু ফলো করার চেষ্টা করবে সবাই। ওকে, আচ্ছা, এখন তোমাদের যে কাজটা করাবো সেটা হলো আমাদের একটা কারেকশনের কাজ। সেই কারেকশনটা কী ছিল একটু খেয়াল করে দেখো। সেটা হলো ক্লাস 20-এ আমি যে টপিকটা পড়েছি, প্যাটার্ন পড়েছিলাম, সব কিছু ঠিক ছিল, একটা জিনিস আমার খেয়াল ছিল না, সেটা হলো আমি এই সাইডে ভুলে ওই যে আজকের টপিকে এই চিত্রটা আর এই চিত্রটা দিয়ে রাখছিলাম। কাইন্ডলি একটু কষ্ট করে ওই ক্লাসটা একটু এই জায়গাটা একটু টান দিয়ে দেখে আইসো। একটু, বা তুমি ওই নেস্টেড লুপটা আমাদের যে টপিকটা, ওই টপিকটা আরেকবার দেখে আইসো। কিন্তু এই পর্যন্ত 27 মিনিট 28 সেকেন্ড পর্যন্ত কারেক্ট, মানে এটা যে পড়েছি কারেক্ট ছিল। এটার একটু ফল্ট হয়ে যাওয়ার কারণটা হলো আমি আজকে টপিক লিখে ভুল করে যে এটা ছিল আর এটা লিখে ফেলছিলাম এবং এটাই পড়ায় ফেলছিলাম। মানে অনেক কাজ করার কারণে দেখা যায় মাঝে মাঝে মাথায় একটু স্লো কাজ করে, তো এটাই আমি বলে ফেলছিলাম, তখন খেয়াল ছিল না, তো তাই এটা একটু ঠিক করে দিলাম। আসলে আমাদের যেটাই হলো উল্টা ত্রিভুজটা তৈরি করে, অর্থাৎ এইটা তো ঠিক আছে এটা অনুযায়ী, কিন্তু উল্টা ত্রিভুজটা তৈরি করতে গেলে আসলে এটা এইভাবে তৈরি হয় না, ওইটা তৈরি হয় হলো 3 2 1, তারপরে হলো 3 2, তারপরে 3, এরকমভাবে থাকে। অথবা তুমি যদি এখানে আর এখানে 4 দিয়ে দাও, তাহলে তোমার ওইখানে আসবে হলো আউটপুটে 4 3 2 1, তারপরে আসবে হলো 4 3 2 4 3 4, এরকম আসবে। তুমি যদি 4 করো, তাহলে 5 করলে তখন কি হবে? 5 4 3 2 1, তারপরে কি 5 4 3 2, ঠিক আছে, তারপরে কি 5 4, তারপরে কি হবে? তখন আবার 5 দিয়ে আসা শুরু করবে। ঠিক আছে, মানে সহজ কথা যেটা, এটার জন্য একটু চেঞ্জ হয়, এটা কিন্তু চেঞ্জ হয় না। এটা যদি তুমি আবার বাড়াও তখন কি হবে? এর পরেরটাই যে 1 2 3 4 যদি বাড়াও, আর একটু বলে দিব আমি, জাস্ট সাথে থাকো একটু। তারপরে আরও যদি বাড়াও 1 2 3 4 5, এটা কিন্তু খুব আরামেই বাড়ে ত্রিভুজটা, এটা সমস্যা হয় না, এটা তোমাকে ভালো মতো বোঝানো হয়েছিল। তো এইটার বাড়াটা তাহলে কিভাবে হচ্ছে দেখছো? এটার বারোটা হয় হলো এইভাবে। আর তাহলে তুমি যদি এখানে এই যে 5 দিয়ে দিতে, লিমিটেশন দিলে কিভাবে কাজ করে এটা তুমি জানো, বাট তাও আমি একটু বলে দিব না। 5 দিলে তখন আবার কি হইতো? তখন আবার এটা হইতো কি? তখন হয়তো এটা এই যে 5 4 3 2 1 5, তারপরে হয়তো 4 3 2 5 4 3 5 4 5, এইভাবে এই যে ত্রিভুজটা হইতো। ঠিক আছে, তাহলে আমি তোমাকে জাস্ট বুঝাইলাম যে এইটার প্যাটার্নটা জাস্ট একটু চেঞ্জ হয়। তো ছোট ছিল ওইটা 3 পর্যন্ত, অতটা খেয়াল ছিল না, তাই বলে ফেলছিলাম ভুলে। তাহলে এখন চলো, এই যে এটা আমাদের তাহলে কি, আমাদের 27 মিনিট 28 সেকেন্ডের যে টপিকটা, এর পরে যে টপিকটা 2-3 মিনিটের কাজ ছিল, ওইখানে এটা আসলে একটু ভুল ছিল, তাহলে ওইটার জায়গায় এই যে এটা হবে। ঠিক আছে, আর সেটা হলো যে ওইখানে আবার কি হয়, এই স্টার চিহ্ন দিলে তো সমস্যা নেই, স্টার চিহ্ন দিলে তো আর সংখ্যা বসতেছে না, ওইটা তোমার সমস্যা নেই। স্টার চিহ্নের সময় আমরা কি দিয়েছিলাম? এখানে টোটালটা মুছে আমরা কি দিয়েছিলাম? প্রিন্টএফে কি লিখছিলাম? এই যে প্রিন্টএফ লিখছিলাম। আমি কোডটাও একটু বলে দিব যাতে আবার মনে আসে, PRINTF প্রিন্টএফ লিখছিলাম। পরে কাজ কি? পরে যে আমরা এখানে শুধু কি দিচ্ছি? স্টার চিহ্ন দিয়ে থুয়ে দিয়েছিলাম। ঠিক আছে, এটা দিলে আবার স্টার আসছিল এটার জন্য। তাহলে স্টার নিয়ে কিন্তু কোনো সমস্যা আমাদের হয় না। স্টার তুমি এই যে এটা যেরকম প্রতিবারের জন্য, এই যে প্রতিটা ডিজিটের জন্য স্টার আসার কারণে এটাও যেমন ওইটা, ওই ভুলের সাথে কিন্তু এটা বোঝা যায় না। ঠিক আছে, এটা যায় একটু আমাদের চেঞ্জটা মনে রাখতে হবে যে আমাদের এটা না, আসলে এটা হয় এটা। এবার চলো আমরা একটু কোডটা দেখি যে কেন এটা হয়। ঠিক আছে, যেহেতু আমি ওই ক্লাসে এটা একটু ঘোলা গেছিল। আমরা নর্মালি প্যাটার্ন করি কি দিয়ে জানো? এই যে স্টার বসায় দিই, স্টারের প্যাটার্নগুলো করি। ডিজিট এতটা আমরা আসলে সাধারণত করি না, এই জন্য এতটা মাঝে মাঝে একটু মিস্টেক হয়ে যায়। তাহলে চলো এটা কিভাবে হয় দেখো। মনে করি যে এই কোডটার জন্যই এটা কি হয়েছে। তা আমাদের এখানে তুমি তাহলে ওই যে একটু আগে যে বড় কোড করলাম, চেঞ্জ করতে হবে কোথায় জানো? যে এখানে 4 দিতে হবে, এখানে 4 দিতে হবে। তাহলে 4 3 2 1, তারপরে 4 3 2, এভাবে আবার হওয়া শুরু করবে। এই দুই জায়গায় চেঞ্জ করতে হয়। ঠিক আছে,
আর এইটার বাড়ানোর জন্য আবার সুবিধা কি, এটা বাড়ানোর জন্য যদি তুমি যে বাড়াইতে চাও 5 পর্যন্ত, এখানে কিন্তু অতগুলো চেঞ্জ করতে হয় না, এখানে শুধু এই জায়গাটা চেঞ্জ করতে হয়, যে এইখানে 5 লিখে দিলেই হবে। এই যে এইখানে এই 3 এর জায়গায় 5 বসে দিলেই এটা বড় হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এটা তুমি কিন্তু পারো, বা আমি চাচ্ছি যে তুমি এটা একবার একটু দেখে আসো এই 28 সেকেন্ড পর্যন্ত। তারপরেরটা আমি বলতেছি, সেটা হলো কি, যে দেখো এখানে আয়ের মানটা কত, 1। যাদের মনে নাই এটা আবার কমপ্লেক্স লাগবে, তারা কিন্তু একটু ওইটা দেখে তারপরে এইটা দেখো। তাহলে আয়ের মানটা কত, 1। আয়ের মানটা 1। 1 কি 3 এর থেকে ছোট? 1 কি 3 এর থেকে ছোট? হ্যাঁ ছোট, নেস্টেড লুপ। তাহলে এটার পরে আবার নিচে আসলো, আবার 4 পাইলো, তাহলে নিচে আসলো, নিচে আসার পরে কি হলো, আয়ের মান কত, 1। এই যে আয়ের মান কত, 1। জের মান কত থেকে শুরু করছি? জের মান শুরু করছি হলো 3 থেকে, ঠিক আছে? জের মান কত থেকে শুরু করছি? 3 থেকে। এবার বলতেছি কি, জের মান কি, জের মান কি আয়ের মানের থেকে বড়, বড় বা সমান? হ্যাঁ, জের মান এখনো আয়ের মান থেকে, আয়ের মান 1, জের মান 3, এবং ও হলো এখনো বড়। আর বড় হলে কি, এটা তো আমি বলছি বড় কিনে জিজ্ঞাসা করছি, তাহলে হ্যাঁ বড়। বড় হলে কি সত্য, তাহলে নিচে আসবে। নিচে আসলে এই যে নিচে আসলো, এসে কি প্রিন্ট করে দিল, তোমার জে প্রিন্ট করলো। এটা সত্য হওয়ার কারণে, ঠিক আছে? এই যে জের মান 3 নিয়ে এখানে আসছে না, আসার পরে কি হইলো, এটার থেকে এটা তো কি বড়, আর এই যে এই শর্তটা তো ওইটাই, তাহলে সত্য হইলো। সত্য হইলে নিচে আসলো, আসার পরে কি প্রিন্ট করলো, আসার পরে প্রিন্ট করে দিলে হলো জে কে, অর্থাৎ এই যে 3 প্রিন্ট হইলো, ঠিক আছে? এই প্রিন্ট করার পরে এখান থেকে, তাহলে এই প্রিন্টটা করার পরে এখান থেকে কি হয়েছে, শর্টে বুঝে দিতেছি, আবার যে মাইনাস মাইনাস হইলো, জের মান কত হয়ে গেল, 2। 3 ছিল না জের মান, এখানে কত প্রিন্ট হলো, যে 3 প্রিন্ট হলো। এরপরে জের মান কত, এই যে 3 প্রিন্ট হয়েছে, এই 3 এখানে যে মাইনাস মাইনাস হয়ে কত হয়ে গেল, 2 হয়ে গেল। 2 হওয়ার পরে এটা আবার এই যে এখানে আসলো, 2 নিয়ে আসলো, যে জের মান এখন কি 2, ঠিক আছে? তারপরে কি হইলো, তারপরে তোমার কাজ কি, জের মান 2 হওয়ার পরে এটাকে এখনো ওর থেকে বড়, 1 এর থেকে বড়? হ্যাঁ বড়। তাহলে নিচে আসলো, আবার যে প্রিন্ট হলো, এই যে 2 প্রিন্ট হইলো, ঠিক আছে? 2 প্রিন্ট হইলো, আবার এখানে গেল, এবার কি জের মানটা কি 1 হয়ে গেল। এখানে এই যে জের মানটা কি হয়ে গেছে, যে মাইনাস মাইনাস 1 হয়ে গেছে। 1টা কোথায় আসছে, এখানে আসছে। এখনো কি সমান অথবা বড়? হ্যাঁ সমান। সমান মানে আবার নিচে আসবে, জের মান কি 1, অর্থাৎ এই যে 1 প্রিন্ট হলো, ঠিক আছে? এর পরবর্তীতে এই 1 এখানে যে কি হয়ে গেছে, আবার মাইনাস মাইনাস 1 কমে গেল, তাহলে এখানে কি হয়ে গেল, 1 হয়ে গেল 0, এইখানে বসলো 0। এখন কিন্তু জের মানটা আয়ের মানের থেকে কি হয়ে গেছে, ছোট হয়ে গেছে, বাট ওর হওয়ার কথা কি বড়। তাহলে এই শর্ত যেহেতু মানে না, তখন এই যে আর নিচে সে আসবে না। তাহলে এটা যদি না আসে, তখন সে কি করবে, এটা যদি কাজ না করে, তখন এই যে এটা কাজ করবে, এন নিচের লাইনে নামায় দিবে। একটু কষ্ট করে এটা দেখে এসো, হ্যাঁ? তাহলে নিচের লাইনে নামায় দিবে, তাহলে আমরা তখন এখান থেকে কোথায় চলে আসবো, এই যে এখানে আমরা কি কি প্রিন্ট হলো, 3 2 1 প্রিন্ট হওয়ার পরে, 3 2 1 প্রিন্ট হওয়ার পরে কোথায় চলে গেলাম, নিচের লাইনে চলে আসলাম, যে ওর জন্য। কিন্তু কোড কি শেষ হয়েছে না, কেন, এই যে ওর কাজ এখনো বাকি। তাহলে এখান থেকে কোথায় চলে যাবে, এইখানে চলে যাবে। দেন আয়ের মান কত হবে, আয়ের মান 1 বাড়বে, বেড়ে আয়ের মান কত হলো, 1 ছিল, আয়ের মান হয়ে যাবে 2। এই 2টা কোথায় আসবে, এখানে। 2 কি এখনো 3 থেকে ছোট? 2 কি এখনো 3 থেকে ছোট? এটা ছোট টপিকটা, হ্যাঁ ছোট। তাহলে এই যে নিচে আসবে, তাহলে এবার আয়ের মান কত বসছে, 2। আর এগুলো সব আবার ক্লিন, কারণ নতুন করে আবার এই যে বেড়ে নতুন করে আসছে, তাই না? তাহলে এবার কাজটা কি, এবার কাজ হলো আয়ের মান কত বসলো, 2 বসে আছে, তাহলে জের মান কত, 3। তাহলে জের জায়গায় কত বসবে এবার, 3। 3 কি 2 এর থেকে বড়? হ্যাঁ বড়। ভালো করে বুঝছো, আমরা কিন্তু নিচে লাইনে এসে বসে আছি, ঠিক আছে? আমাদের এই যে এটার জন্য নিচে লাইনে এসে বসে আছে, এগুলো প্রিন্ট করার পরে। এবার বলতেছে কি 3 কি 2 এর থেকে বড়? হ্যাঁ বড়। তার মানে কাকে প্রিন্ট করো, এটা সত্য হয়েছে, এই যে 3টা এখান থেকে গেল না। এবার এটা সত্য হয়েছে, দুঃখিত। তাহলে এই যে 3টা এখান থেকে গেল আর 2টা এখান থেকে আসলো। এবার এই 3 কি 2 এর থেকে বড়? হ্যাঁ বড়। বড় হলে যে কে প্রিন্ট করো, কারণ যেটা তো বড়। তাহলে যেটা প্রিন্ট হলে কত প্রিন্ট হবে, এই যে 3 প্রিন্ট হলো, নিচের লাইনে 3 প্রিন্ট হলো। দেন তোমার এখান থেকে এই 3 নিয়ে আবার সে কোথায় যাবে, এই 3 নিয়ে আবার যাবে হলো এখানে। যাওয়ার পরে কি হবে, যাওয়ার পরে এই 3 এর মানটা এখানে কত হবে, 1 মাইনাস হবে এবং 2 হয়ে যাবে, ঠিক আছে? দেন 2 হয়ে যাওয়ার পরে কি হবে, এই 2টা আবার এই যে এখানে এসে বসবে।
দেন এই যে 2টা বসলো। এখন কি বলতেছে 2 কি আয়ের থেকে, মানে যে কি আয়ের থেকে এখনো বড় বা সমান? হ্যাঁ সমান। সমান মানে আবার কোথায় যাবে? নিচে যাবে। নিচে যা কি প্রিন্ট হবে? 2 প্রিন্ট হবে, তাই না? এই নিচে যা এখানে কি হবে? 2 প্রিন্ট হবে। এখানে কি প্রিন্ট হবে? 2 প্রিন্ট হবে। দেন এই 2টা আবার এখানে যে কি হবে? মাইনাস মাইনাস মানে 1 হয়ে যাবে। দেন এই যে 1 এখানে আসলো, অ্যান্ড এটা কি মানে না, ও এখন আর বড় নাই, তাহলে এটা শেষ হলো। এটা আর কাজ করবে না। দেন ও কাজ করবে, যে এই প্রিন্টফটা মানে আবার নিচে লাইনে পাঠিয়ে দিবে। দেন এখান থেকে আবার কোডটা কোথায় যাবে? এখানে যাবে। যাওয়ার পরে কি হবে? 2 ছিল আয়ের মান, আয়ের মান এবার কত হয়ে যাবে? 3 হয়ে যাবে, ঠিক আছে? দেন এই যে এখানে আসলো আয়ের মান। দেন আয়ের মান কি 3 এর থেকে ছোট? ঠিক আছে, বা সমান? হ্যাঁ এখনো সমান। তাহলে আয়ের মানটা এখান থেকে কোথায় আসলো? এই যে আয়ের মানটা এখানে 3 আসলো, আর এগুলো সব আবার মুছে গেল। দেন আবার এটার জন্য কাজ। তখন আবার কি হবে? জের মানটা একবার শুধু ম্যাচ হবে, দেখো, কারণ জের মানটা এখানে 3 বসলো। জের মান কি, এই যে জের মান কি আয়ের মানের সমান অথবা বড়? সমান, বড় না, ঠিক আছে, সরি সমান, ছোট না, ঠিক আছে, আবার বড়ও না, ও হলো সমান। সমানের জন্য নিচে যাবে, 3 প্রিন্ট করবে। এই যে 3 প্রিন্ট করলো, এখানে গেল, জের মান কত হয়ে গেল? 1 কমে 2 হয়ে গেল। আর 2 হয়ে যখন এই যে এখানে বসবে, তখন কি হয়ে গেল? আমাদের এই শর্ত মানে না, কারণ ও আর বড় নাই, না সমান আছে, তাহলে এটাও মানবে না। আর এটার তো আর কাজ নাই, ঠিক আছে, কারণ এটা না মানার পরে এখানে আসার পরে কি হইতেছে? আবার যদি এখান থেকে এখানে যায়, এটার মান কত হবে? 4 হবে। তখন 4 কি 3 এর থেকে ছোট? না, ছোট না। তখন এটাও শর্ত হইতেছে না, তখন পুরা কোডটা কি হয়ে যেতেছে? একবারে থেমে যাচ্ছে। তাও আমি হালকা করে একটু বলে দিলাম। তাহলে আমাদের এই প্রসেসের মাধ্যমে যে 3 2 1 3 2 3 এভাবে প্রিন্ট হয়। একটু কষ্ট করে আগের ক্লাসটা একটু দেখে আসো। আর যাদের কাছে এগুলো একটু এই এক্সট্রা পার্ট একটু বেশি হার্ড লাগছে, তাদের জন্য আমি বলবো যে তোমরা ওই 90%টা শিখো, যেটা তোমার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? বাকিটা একটু রিস্ক নিলে নিতে পারো। তাহলে এই ছিল আজকের ক্লাসে, এবং আমরা আগামী ক্লাস থেকে ইনশাল্লাহ যখন বোর্ড কোশ্চেনটা সলভ করব, ওই কোশ্চেনটা সলভ করার সাথে সাথে আমরা এই কোশ্চেনগুলো সলভ এবং টপিকগুলোতে আরেকটু দক্ষতা অর্জন করতে পারবো। তো সবাই সাথে থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।